ডংরির সংকীর্ণ গলিগুলোতে জানুয়ারি মাসের শুষ্ক বাতাস বয়ে যাচ্ছিল। বোম্বের কুখ্যাত এলাকায় একজন একাকী শতবর্ষী বৃদ্ধের মতো দাঁড়িয়েছিল ডংরি পুলিশ স্টেশনের মনোরম প্রাচীন অট্টালিকা। সিনিয়র পুলিশ ইন্সপেক্টর রণবীর লিখা তার ডেস্কে বসেছিলেন। সাধারণত তিনি স্যান্ডহার্ট রোডের একঘেয়ে ট্রেনের শব্দ এবং স্যান্ডহার্স্ট রোড স্টেশনের বাইরের কামার বাড়ির শব্দে ঝিমাতে থাকেন, কিন্তু আজ বিকেলে তার মাথায় অন্য কিছু একটা ছিল। তিনি হেড কনস্টেবল দিলীপ মানেকে ধৈর্য ধরে এক বেকারি শ্রমিকের অভিযোগ রেজিস্ট্রি করতে শোনেন। এলাকার পাঠান আসিফ খান ধারের কিস্তি পরিশোধে বিলম্বের জন্য তাকে বেধড়ক পিটিয়েছে। পুলিশ ও জনতার চোখের সামনে পাঠানদের এরূপ ঔদ্ধত্য দেখানোতে ইন্সপেক্টর রণবীর লিখা ক্ষোভে ফুঁসছিলেন। সাধারণ শহরবাসী, শ্রমিক, এমনকি ব্যবসায়ীদেরও পাঠানরা চাঁদার জন্য হয়রানি করত। ডংরি পুলিশ স্টেশন তিনি দ্বিতীয় মেয়াদে এসেছিলেন, কিন্তু পূর্বের থেকে যন্ত্রণা অনেক বেড়ে গিয়েছিল। বিষয়টা নিয়ে ভাবতে গিয়ে তিনি এর মধ্যে সম্ভাব্য পরিত্রাণের উপায় খুঁজে পেলেন। তিনি কনস্টেবল গোকতেকে দিয়ে পাকমরিয়া স্ট্রিটের মুসাফিরখানায় গিয়ে ইব্রাহিম কস্করকে তার সুবিধামতো সময়ে সাক্ষাৎ করতে ডেকে পাঠালেন। ইব্রাহিম কস্কর ক্রাইম ব্রাঞ্চের হেড কনস্টেবল হিসেবে অবসর নিলেও এলাকায় তার প্রভাব প্রতিপত্তি ছিল যে কোনো ডিসিপি কিংবা প্রথিত যশা সমাজসেবীদের থেকেও বেশি। ইব্রাহিম অভাবী এবং দরিদ্রদের অথবা প্রয়োজনে তার ডিপার্টমেন্টকে সেবা দিতে সদা প্রস্তুত ছিলেন। ইব্রাহিম ভাই থানায় প্রবেশ করে রণবীর লিখার মুখোমুখি হলেন। ইন্সপেক্টর লিখাই ইব্রাহিমের আগমনে বেশি কৃতার্থ বলে মনে হচ্ছিল। দ্রুতই মূল প্রসঙ্গে আসলেন তিনি। বললেন, ইব্রাহিম ভাই, এইসব কি হচ্ছে? করিম মিয়ার সাথে কথা বলুন, কিছু একটা করতেই হবে। পাঠানদের কার্যকলাপ তো এখন সীমা ছাড়িয়ে যাচ্ছে। ইব্রাহিম অস্বস্তি ভরে হতাশ সিনিয়র অফিসারকে আশ্বস্ত করলেন, সাহেব, আমি করিম ভাইয়ের সাথে কথা বলছি। উনি ভালো লোক, আমার কথা উনি ফেলবেন না। দুর্ভাগ্যবশত তার দলের কিছু লোক তার কথা এখনো শোনে না। আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব হয় করব। ইব্রাহিমের কথায় ইন্সপেক্টর লিখা আশ্বস্ত হলেন। সবাই জানত ইব্রাহিমের গোষ্ঠীতে তার সম্মান এবং পাঠানদের মাঝে তার প্রতিপত্তির কথা। পুলিশের অন্যান্যরা পাঠানদের সাথে কথা বলতে কাঁপলেও ইব্রাহিম কস্কর এবং পাঠান মাফিয়াদের মাঝে পারস্পরিক একটি শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক ছিল। শহরে পাঠান মাফিয়ার ক্ষমতা ছিল সর্বোচ্চ শিখরে। মুসলিম গোষ্ঠীর ওপর তাদের প্রভাব প্রতিপত্তির বদৌলতে তারা সুরক্ষার আড়ালে ঢাকা ছিল। তারা জানত যতক্ষণ তারা ঠাঁটবাঁট বজায় রাখবে ততক্ষণ থাকবে তারা সবার উপরে। সরকার, কর্তৃপক্ষ, পুলিশ, দেশের আইন তাদের কাছে কিছুই বিবেচ্য ছিল না। ক্ষমতা আর টাকাই ছিল তাদের কাছে আসল। করিম লালা প্রায় বলতো, দুনিয়াকে হাতের মুঠোয় রাখা শেখো, মুঠো খুলবে তো কেবল টাকা নেওয়ার জন্যে। ইন্সপেক্টর লিখা জানতেন ইব্রাহিম কথা দিয়ে কথা রাখেন। পাঠানদের নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে ইব্রাহিমের কথায় তিনি আশ্বস্ত হন। ইতিপূর্বে ইব্রাহিমকে জানানোর ফলে পরবর্তীতে যে সময়টুকু নিরুদ্রব কাটত তা প্রশাসনকে গতিশীল করতে সময়োপযোগী বলে প্রতীয়মান হয়েছে। এই সেই প্রশাসন যে বিধানসভায় তাদের অবস্থানের ভিত্তিতে কখনো পুলিশের অসারতা তো কখনো পুলিশের নিষ্ঠুরতা নিয়ে প্রশ্ন তুলত। তবে এবার ইব্রাহিমও সুবিধা করে উঠতে পারছিলেন না। দিন যায়, রাত যায়, কিন্তু পাঠানদের উপদ্রব শেষ হওয়ার নাম নেই, বরং তারা আরও গোয়ার এবং অভদ্র হয়ে ওঠে। হামিদ খান পাঠানকে এবার ডংরির থানায় ডেকে পাঠানো হয়। প্রায় 6.5 ফুট লম্বা দানব হামিদ খানকে দেখে সবাই ভয় পালাত। আমিরজাদা, আলমজেব এবং তাদের ভাইরাও এলাকায় কুখ্যাত হয়ে উঠেছিল। উদাহরণস্বরূপ একটা ঘটনার কথা বলা যাক। হামিদ খান একবার পুলিশ স্টেশনে ঝড়ের বেগে ঢুকে খালি হাতে একটা বিশাল টেবিল ভেঙে মাথার উপর তুলে মেঝেতে আঁচড়ে ঘুরিয়ে ফেলে। পুলিশ কনস্টেবল এবং অফিসাররা কেবল নীরব দর্শকের ভূমিকা পালন করে। ইন্সপেক্টর লিখা উপলব্ধি করলেন ইব্রাহিমের সাথে করিম খানের বৈঠক আশানুরূপ ফল আনছে না। শীঘ্রই নতুন কিছু না করলে পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যেতে পারে ভেবে তিনি খুব ভয় পাচ্ছিলেন। তার এলাকায় শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব তিনি খুব একটা ভালোভাবে করতে পারছিলেন না। কারো নজরে বিষয়টি পড়ে গেলে তাকে বলির পাঠা হতে হতো। বসে বসে ভাবছিলেন, এমন সময় দরজা খুলে গেল এবং ইকবাল নাতিক ভেতরে ঢুকলেন।
৩৫ বছর বয়সী মোহাম্মদ ইকবাল নাতিক তিনি ছিলেন রাতারাতি দুর্লভ সাফল্য লাভ করা বোম্বের একজন সাংবাদিক। তিনি রাজদার বা অন্তরঙ্গ নামের উর্দু সাপ্তাহিক পত্রিকার সম্পাদক এবং প্রকাশক ছিলেন। সে সময় বোম্বে অর্থাৎ ভারতে সাংবাদিকতা তার শৈশবে ছিল, তবু এলাকাভিত্তিক ট্যাবলয়েড অথবা সংবাদপত্রের কোনো কমতি ছিল না। ফ্রিল্যান্স সাংবাদিক এবং কলামিস্ট হিসাবে বিভিন্ন প্রতিষ্ঠিত পত্রিকায় কাজ করার পর নাতিক ১৯৬৯ সালে ২৬ বছর বয়সে ডংরিতে তার নিজের পত্রিকা প্রকাশ করতে শুরু করেন। সে সময় এই চল তার মতো উৎসাহী সাংবাদিকদের মধ্যে প্রচলিত ছিল। ২ বছরের মধ্যেই নতিক সামান্য সাংবাদিক থেকে সফল পত্রিকা সম্পাদক এবং প্রকাশকে পরিণত হন। নিজস্ব প্রেস থেকে শুরু করে নতিকের নিজস্ব চকচকে সাদা অ্যাম্বাসেডর গাড়িও ছিল। তার ওঠা বসা ছিল সমাজের অভিজাতদের সাথে। তিনি বলতেন, প্রকৃতপক্ষে আমার বাবা আমাকে এমন আভিজাত্যের মাঝে বড় করেছিলেন যে মাত্র ৬ বছর বয়স থেকেই আমি তার গাড়ি ছাড়া অন্য গাড়িতে চড়তে পারতাম না এবং প্লাস্টিকের জুতা পরতে চাইতাম না। বহু বছর পর এই সাংবাদিক মোহাম্মদ ইকবাল নতিকের ছেলে ৩৫ বছর বয়সী পারভেজ নতিক স্মৃতিচারণ করেন, আর সব ট্যাবলয়েডের মতোই রাজদার ছিল রোমহর্ষক খবর এবং স্থানীয় রাঘব বোয়ালদের কুকীর্তি ফাঁস করার জন্য পরিচিত। যে হাসপাতালের কাছে বিআইটি চৌলের দোতলা বাসা থেকে এই পত্রিকার কার্যক্রম পরিচালিত হতো। স্থানীয় পুলিশের কাছে নতিকের সুনাম ছিল বেশ এবং এলাকার গুন্ডাদের মধ্যে তার ভয় ছিল। নতিক বিনা নোটিশে যে কোনো সিনিয়র পুলিশ অফিসারের রুমে ঢুকে যেতে পারতেন। বেপরোয়াভাবে লিখতে পারতেন মাফিয়ার যে কোনো বড় চাইকে নিয়ে। ভয় ডর নেই, মৃত্যুকে পরোয়া করে না, এমন এক সাংবাদিক হিসেবে তার নাম ছিল। তরুণ দাউদ ইব্রাহিম ছিল নতিকের বন্ধু এবং শুভানুধ্যায়ী। লোকটার বুকের জোর আছে, প্রায় দাউদ তার বন্ধুদের বলতো। দাউদ ও নতিক দুজনেই এসেছিল রত্নগিরি থেকে, কিন্তু একই এলাকার লোক হওয়া নয়, তাদের প্রাণবন্ত সম্পর্কের মূল ভিত্তি ছিল দুর্দমনীয় সাহস। নতিকের কাছে দাউদ ছিল বাসু দাদা, হাজি মাস্তান কিংবা করিম লালার মতো সে সময়কার মাফিয়া দানবদের বিপরীতে কোন ঠাসা এক ব্যক্তি। ক্রাইম রিপোর্টারদের মূলমন্ত্র যেখানেই ঘটনা সেখানেই আমরা, এটা মেনেই নতিক নিয়মিত ইন্সপেক্টর লিখার দরবারে ঢু মারতেন। এবার লিখাকে দেখেই বুঝতে পারলেন ঘটনা বিশেষ সুবিধার নয়। যেহেতু ডংরি কখনোই তেমন নিরুদ্রুপ ছিল না, তাই এমনটা অপ্রত্যাশিত কোনো ঘটনা না। কিন্তু আজ কি এমন হলো যার লিখাকেও ভাবান্বিত করে তুলেছে? কুশল বিনিময়ের পর ইকবাল নতিক জিজ্ঞেস করলেন, কি ব্যাপার ভাই, আপনার বদলির অর্ডার এসেছে নাকি অন্য কিছু? ইন্সপেক্টর লিখা সমস্যা ভারাক্রান্ত মানুষের মতো বললেন, এখানে কি কখনো অন্য কিছু হয়? এই শালা পাঠানেরা মগজটা কিমা বানিয়ে ফেলল। জানোয়ারের বাচ্চারা কখনো অন্যদের মারে, কখনো নিজেরাও মারামারি করে। জীবন অতিষ্ঠ করে ফেলেছে শালারা। মুচকি হেসে ইকবাল নতিক চেয়ারে হেলান দিলেন। শব্দের থেকে মুখের অভিব্যক্তি এ ব্যাপারে তার মনোভাব প্রকাশ করছিল বেশি। ঠাট্টার সুরে তিনি বললেন, স্যার, শোলে। ইন্সপেক্টর লিখা হতভম্ব হয়ে বললেন, শোলে? মাথা খারাপ হলো নাকি তোমার ইকবাল? ইকবালের বুদ্ধিদীপ্ত হাসি আরও রহস্যময় হয়ে উঠল। তিনি বললেন, লোহায় লোহা কাটে। আসলে এটা ছিল শোলে সিনেমায় পুলিশকে বলা ঠাকুর বলদেব সিংয়ের সেই বিখ্যাত লাইন, যা সবসময়ই যথার্থ অর্থ বহন করত। ইন্সপেক্টর লিখার বোধোদয় হল। তবে একটু উপহাসের সুরেই তিনি বললেন, কিন্তু পাঠানদের মোকাবিলা করবে কে? কর্তৃত্বের সুরে ইকবাল নতিক বললেন, আছে একজন, একটু কম বয়স তবে সাহসী, দাউদ ইব্রাহিম কসকর। নাম শুনে উৎসাহে ভাটা পড়ল ইন্সপেক্টর লিখার। তিনি বললেন, তুমি বলতে চাইছো ইব্রাহিম ভাইয়ের ছেলের কথা? না বাবা, না। মাথা নেড়ে উঠে দাঁড়ালেন ইকবাল। বিদায় জানিয়ে লিখাকে বললেন, মহল্লার সবাই জানে পোলার কিন্তু বহুত সাহস। চিন্তায় পড়ে গেলেন ইন্সপেক্টর লিখা। হ্যাঁ, ইব্রাহিম ভাইয়ের ছেলে যে এলাকায় ছোটোখাটো গুন্ডা, এ ব্যাপারটা তার জানা। যদিও ব্যাপারটা হজম করা কঠিন ছিল, কিন্তু দাউদকে পাঠানদের উৎখাতে কাজে লাগানো কিভাবে সম্ভব? কিভাবে সে পাঠানদের পরাস্ত এবং নিরস্ত্র করবে? দাউদের বয়স ২০ বছর হলেও তার আচার আচরণ ছিল রাস্তার গুন্ডাদের মতো। সিনেমাতে এ ধরনের ডায়লগ ভালো লাগলেও বাস্তবে এমন উপদেশ দেয়ায় তার মনে হলো ইকবাল নাতিকের মাথা খারাপ হয়ে গেছে। পর্দার জীবন এটা না, যেখানে চুনুপুটি রাঘব বোয়ালদের উৎখাত করে।
এটা কঠিন বাস্তব, যেখানে তার বয়স এবং অবস্থান বিবেচনার বিষয়। তার উপর আবার রক্ষণশীল ইব্রাহিম কস্করের ছেলে। অকল্পনীয়, হাস্যকর ভাবলেন ইন্সপেক্টর লিখা। তিনি আবার চিন্তার সাগরে তলিয়ে গেলেন। ছেলে মানুষ উৎখাত করবে ডনকে, দীর্ঘশ্বাস ফেলে বললেন তিনি। ক্রাইম রিপোর্টার আর তাদের উদ্ভট কল্পনাকে কখনোই সিরিয়াসলি নিতে নেই। দিনের পর দিন তার এলাকার ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি ইন্সপেক্টর লিখাকে হতাশায় নিমজ্জিত করে। কিন্তু একদিন এক আচানক ঘটনায় পাল্টে যায় পুলিশ এবং ক্রাইম বসদের রূপরেখা। সকালটা ছিল অলস, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার ঘনঘটা ছাড়া। ইন্সপেক্টর লিখা বেরিয়েছিলেন নিয়ম মাফিক প্রহরায়। তার জিপ খাড়া পার্সি জংশন থেকে যে হাসপাতালের দিকে বাঁক নিল। শীঘ্রই তিনি উপলব্ধি করলেন বিশাল একটা ট্রাফিক জ্যামে তিনি ফেসে গেছেন। গাড়িগুলো ক্রমাগত হর্ন বাজাচ্ছে। পুলিশ জিপ 1 ইঞ্চি সামনে এগোনোরও কোনো রাস্তা ছিল না। ক্ষুব্ধ হয়ে গাড়ি থেকে নেমে জ্যামের উৎসের দিকে এগোন তিনি। রাস্তার পাশে একদল লোককে দেখতে পেলেন কিছু একটা উপভোগ করতে। রাগান্বিত 3 তারকা বিশিষ্ট পুলিশ অফিসারকে দেখে সবাই সরে জায়গা করে দিল। ইন্সপেক্টর লিখা যা দেখলেন তাতে তিনি বাকরুদ্ধ হয়ে গেলেন। এক পাঠানের মাথা এবং মুখ থেকে ক্রমাগত রক্ত পড়ছে, আর ছেঁড়া শার্ট পরা এক যুবক তাকে পেটাচ্ছে। এইসব ছোটোখাটো মারপিটও আমাকে এখন ছোটাতে হবে, হতাশ হয়ে প্রথমে তিনি ভাবলেন। কিন্তু তারপর তিনি ছেলেটাকে দেখলেন। খুব বেশি হলে 20 বছর বয়স, আকারে ছোটোখাটো, কিন্তু পেটাচ্ছে তার থেকেও লম্বা শক্তপোক্ত একজন পাঠানকে। অভিভূত হয়ে গেলেন তিনি। যদিও পাঠানদের প্রতি তার কোনো মায়া মমতা ছিল না, তবু প্রচুর রক্ত এবং তার সাথে আত্মমর্যাদা হারানো এই পাঠানকে দেখে তার প্রচুর করুণা হলো। আগ্রহভরে তিনি শার্টের কোনায় ধরে ছেলেটাকে টেনে এনে জিজ্ঞেস করলেন, এই ছোড়া, নাম কি তোর? ছেলেটা সরাসরি তার চোখের দিকে তাকিয়ে জবাব দিল, দাউদ কস্কর, পুলিশের ছেলে আমি। সিনিয়র পুলিশ ইন্সপেক্টর রণবীর লিখা জায়গায় জমে গেলেন। দৈববাণীর মতোই একটা শব্দ উচ্চারিত হলো তার কানে, শোলে। নতুন এক বুদ্ধি তার মাথায় এলো। দ্রুততার সাথে তিনি ভিড় থেকে তাকে বের করে এনে উৎসাহী পথচারীদের ভাগিয়ে দিলেন। নিজের সৌভাগ্য দেখে তার নিজেকে অপরাজেয় মনে হচ্ছিল। নতিকের দেয়া সেই অসাধারণ বুদ্ধিদীপ্ত আইডিয়া ছাড়া তার মাথায় আর সেদিন কিছু ছিল না। যেহেতু এখন তিনি জানতেন তার সামনে থাকা এই ছেলেকে দিয়েই তা বাস্তবায়ন করা সম্ভব। নিজেকে গুছিয়ে নিয়ে তিনি দাউদকে বললেন, চলো গাড়িতে বসো। দাউদ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকে দেখল এবং চুপচাপ জিপে গিয়ে তার বয়সের থেকেও অধিক গাম্ভীর্য নিয়ে বসল। কাছে থাকা এক ছেলেকে ডেকে বলল, এই বাসায় গিয়ে বলিস আজ রাতে ফিরতে একটু দেরি হবে। দাউদের সামনে বসে ইন্সপেক্টর লিখা বললেন, পাঠানদের সাথে মারপিট করার খুব শখ নাকি তোর? শখ না স্যার, জরুরি হয়ে পড়েছে, লড়াই না করলে নিশ্চিহ্ন হয়ে যাব, দাউদ বলে। লিখা বললেন, এমন কিছু কর যাতে তোর লড়াই আমাদের উপকারে আসে, করবি? সতর্কতার সাথে লিখা একটু এদিক ওদিক তাকালেন। আগ্রহী মনে হলো দাউদকে। বলল, কিভাবে? যা তুই করছিস তাই। আইন নিজের হাতে তুলে না নিলে আইনের উপকার কর, পাঠানদের নিজের হাতের মুঠোয় নিয়ে নে। তুই আমার এই কাজটা কর, বাকি সব আমি দেখছি। দাউদ তখনই ক্ষমতার পালাবদল টের পাচ্ছিল। ব্যাটন লিখার হাত থেকে চলে আসে দাউদের হাতে। লিখার লোক হওয়ার জায়গায় লিখার নিজেই পরিণত হন দাউদের ঘুঁটিতে। এমনটাই ছিল দাউদের ভাগ্যে। নতুন শাসনামলের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় এবং অফিসিয়ালি জন্ম হয় একজন নতুন ডনের। পুলিশের জিপটা ধীরে চলছিল এবং বামে মোড় নিয়ে নূরবাগ জাংশন হয়ে ডংরি পুলিশ স্টেশনের দিকে যাওয়ার পথেই ছিল। ঠিক আছে স্যার, গাড়ি থামান, আমার বাড়ি এসে গেছে, আমি একটু ভেবে সিদ্ধান্ত জানাচ্ছি, দাউদ বলল। লিখা তার প্রতি দাউদের কথা বলার ধরন দেখে বিস্মিত হলেন। যে হাসপাতালের মোড়ে এসে জিপ থামল। দাউদ লিখার উদ্দেশ্যে হাত নেড়ে রাস্তা পেরিয়ে বাড়ির দিকে এগুলো। দাউদ লিখার উদ্দেশ্যে সামান্য একটু হাত নেড়ে রাস্তা পেরিয়ে বাড়ির দিকে এগুলো। ইকবাল নতিক সহজাতভাবেই পাঠান এবং তাদের সঠতাকে অপছন্দ করতেন। দাউদের জন্য নতিক ছিলেন সাহসের প্রতিমূর্তি, যে কিনা আমিরজাদা, আলমজেব
আইয়ুব লালা এবং সাইদ বাটলারদের মতো উশৃঙ্খলদের মধ্যে থেকেও সঠিক রাস্তায় ছিল। এমনকি তিনি তাদেরকে অগ্রাহ্য করতেন আর নিয়মিত তাদের কুকীর্তি ফাঁস করে দিতেন। কিন্তু নতিক দুঃসাহস আর অপরিণামদর্শিতার পার্থক্য বুঝতে ব্যর্থ হন। সত্য প্রকাশের যুদ্ধে শেষ পর্যন্ত তিনি খেই হারিয়ে ফেলেন। দাউদ ছিল নতিকের অধিকাংশ খবরের মূল উৎস। দাউদের শাগরেদরা রাস্তাঘাট এবং বিভিন্ন পানের দোকানের মুখরোচক খবর পৌঁছে দিত নতিকের কাছে, যা থেকে তিনি তৈরি করতেন পত্রিকার শিরোনাম। বেশিরভাগ সময়ই কাহিনীর সত্যতা যাচাই করার সুযোগ থাকত না, তবু নতিক দাউদকে বিশ্বাস করে ঝুঁকি নিতেন। তাকে কখনো আইনি ঝামেলায় পড়তে হয়নি বটে, তবে বিআইটি চত্বরে বৈঠকের আয়োজন করা, পাঠানদের হুমকি এবং সহিংস আচরণের শিকার তাকে হতে হয়েছিল। পুলিশ এবং প্রেসকে পাশে পেয়ে দাউদ আর অসহায় ছিল না। বিজেতার মুকুট পরে দাউদ নিজের ক্ষমতা বাজিয়ে দেখার চিন্তা করল। সে জানত বাসুদাদাকে উৎখাতের আগ পর্যন্ত বাসুদাদা এলাকার হর্তাকর্তা ছিল। যে দলকে বাসু সমর্থন দিত সেই জিতত, আর যাকে পরিত্যাগ করত সে কখনোই জিততে পারত না। মাওলানা বুখারীর ঘটনা ছিল বাসুর প্রভাব প্রতিপত্তির প্রকৃষ্ট উদাহরণ। দাউদ বাসুর মতো প্রভাব প্রতিপত্তি অর্জন করতে চেয়েছিল। তাই দাউদ নতিকে লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করার প্রস্তাব দেয়। কেবল অনুসিদ্ধান্তের উপর ভিত্তি করে রাজনীতি করা যায় না। নতিক একজন অসামান্য সাংবাদিক ছিলেন এবং সবার সাথে তার বেশ জানাশোনা ছিল, যা তাকে সর্বসাধারণের কাছে জনপ্রিয় করে তুলতে পারত। তাই তিনি নির্বাচনে জয়ী হতে পারবেন এ ধারণা ভ্রান্ত ছিল তার মনে। নতিক 1977-এর ষষ্ঠ লোকসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। দাউদ ভেবেছিল সে তার শাগরেদদের নিয়ে নতিককে সমর্থন দিয়ে তার জয়ী হওয়া নিশ্চিত করবে। এটা তার জন্য একটা পরীক্ষা ছিল। তবুও অবধারিতভাবেই নতিক বাজেভাবে নির্বাচনে হেরে যায়। তার পক্ষে মাত্র 800 ভোট পড়ে। ভারতীয় লোকদলের রাজাদাদা রতন সিং গোকুল দাস জয়লাভ করে। নতিকের পরাজয়ে দাউদ নিশ্চিত হয় যে সে তার প্রত্যাশিত ক্ষমতার শিখরে আরোহণ করতে পারেনি। আরও পরিশ্রম করতে হবে তাকে। নতিকের জন্য এটাই ছিল প্রথমবার, কাজেই স্বাভাবিকভাবেই তিনি ভালো নাও করতে পারেন। দাউদ নতিকে বোঝালো পরের বার জয় তারই হবে। নতিকের কপালে ভোগান্তির শেষ ছিল না। ইব্রাহিম রহমতুল্লাহ রোডের চাওলা গেস্ট হাউসে পাঠানদের দ্বারা এক লোকের নিষ্ঠুর হত্যাকাণ্ড এবং তার সদ্য বিবাহিত স্ত্রীর ধর্ষণের ঘটনার পর নতিকের কর্মকাণ্ড তাকে পাঠানের কাছে উটকো যন্ত্রণায় পরিণত করে। ঘটনাটা ছিল যে পাঠানরা তাদের চোরাচালানকৃত মালামাল ওই গেস্ট হাউসের কাছে লুকিয়ে রাখত। আইয়ুব লালা এবং সাইদ খবর পায় যে ওই দম্পতি গেস্ট হাউসে আছে। এক রাতে তারা জোরপূর্বক রুমে ঢুকে কেবল তাদের লালসা মেটানোর জন্য মহিলাকে ধর্ষণ করে এবং কোনো সাক্ষী না রাখার জন্য তার স্বামীকে হত্যা করে। কেউই খুনির নাম প্রকাশ করতে ইচ্ছুক ছিল না, কিন্তু নতিক এগিয়ে আসেন এবং পুরো ঘটনা ফাঁস করে পত্রিকায় রিপোর্ট করেন। পুলিশ কেস সমাধানে তৎপর হয় এবং আইয়ুব লালা ও বাটলার পাশাপাশি সাইদ এবং অন্যান্য সহযোগীদের গ্রেফতার করে। জেলখানায় কয়েক মাস কাটানোর পর অপরাধীরা জামিন পেয়ে বিআইটি কম্পাউন্ডের ক্যারাম ক্লাবে তাদের আস্তানায় ফেরত আসে। তারা কোনোভাবে নতিককে শেষ করে দিতে চাইলেও সাহস করে উঠতে পারছিল না। শেষে তারা সাংবাদিককে হুমকি দিতে শুরু করে। নতিকের অফিস তছনছ করে। নতিক তখন ডংরি পুলিশ স্টেশনে ক্যারাম ক্লাবকে বিভিন্ন অসামাজিক কার্যকলাপের কেন্দ্রস্থল বলে উল্লেখ করে অভিযোগ দায়ের করেন। ফলশ্রুতিতে পুলিশ ক্লাবে হানা দিয়ে সেটি বন্ধ করে দেয়। নতিকের জন্য সেটি ছিল বড় জয়, আর পাঠানদের জন্য শেষ খড়কুটো। 1977 সালের 17 আগস্ট রাত 3:30 দরজায় নকের শব্দ শুনে নতিকের ঘুম ভাঙে। ঘুম জড়ানো চোখে নতিক দরজা খুলে দেখতে পান সাইদকে। সাইদ বলল, ভাই তোমাকে ডেকে পাঠিয়েছে। এখানে ভাই বলতে আমির জাদাকে বোঝানো হয়েছে। কি আশ্চর্য, সময় দেখেছ? আমি আসতে পারবো না, তার সাথে কাল দেখা করব। নতিক জবাব দিলেন, না, তিনি তোমার সাথে এখনই দেখা করতে চান, জোর করল সাইদ। নতিক তাকে বোঝাতে চাইল, তোমার কি মাথা খারাপ? আমার স্ত্রী ঘরে একা আছে,
আমি এভাবে তাকে একা ফেলে যেতে পারবো না। সাইদ বলল, ইকবাল ভাই, ভাইয়ের মেজাজ খুব খারাপ হয়ে আছে। এখন তার সাথে দেখা করলে হয়তো ঝামেলার হাত থেকে অল্পের উপর দিয়ে পার পেয়ে যাবেন, কিন্তু অগ্রাহ্য করলে, তাকে খেপালে বেশ চড়া মূল্য দিতে হতে পারে। সাইদের গলার স্বরে অশুভ কিছু ছিল, সেটি বোঝা গেল। দরকার হলে টেনে হিঁচড়ে তাকে আস্তানায় নিয়ে যাওয়া হবে। অনিচ্ছুক নতিক বুঝতে পারলেন যে বাঘ বিতণ্ডতার কোনো অবকাশ নেই। ব্যাপারটা সহজ করার জন্য ভাইয়ের কাছে গিয়ে কথা বলাই ভালো। নতিকের 22 বছর বয়সী স্ত্রী জাহেদা ছিল শহরে নতুন। অজানা আশঙ্কা তার মনকে চেপে বসে। সে তার স্বামীকে এমন সময়ে বাইরে বের হওয়া থেকে নিরস্ত করতে চেয়েছিল, কিন্তু নতিক ছিলেন নিশ্চিত, আর যাই হোক, ওরা তাকে খুন করবে না। স্ত্রীকে কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে নতিক সাইদ এবং আইয়ুবের সাথে চলে গেলেন। রাস্তা পার হয়ে তারা বিআইটি কম্পাউন্ডে পেট্রোল পাম্পের বাইরে রাখা গাড়িতে চড়ে বসলেন। নতিক গাড়িতে ঢুকতে না ঢুকতেই খিস্তি খাউরের তুব্বি শুরু হলো। হতচকিত নতিক সাথে সাথে নেমে যাওয়ার চেষ্টা করলেও ততক্ষণে চলতে শুরু করেছে গাড়ি। আইয়ুব ও সাইদ তাকে সজোরে চড় মারে। আক্রমণটা নতিকের জন্য পুরোপুরি অপ্রত্যাশিত ছিল। অপমান সইতে না পেরে তার চোখে পানি চলে আসে। নতিকের বাধার মুখেও গাড়ি চলতে থাকে। আমির জাদার অফিস গ্র্যান্ড রোডে কদর বিল্ডিংয়ে গিয়ে সেটি থামে। অফিসে নতিক আরও অপমান এবং মারধরের শিকার হন। দাউদের পোষা কুত্তা, খুব শ্যান হয়ে গেছিস, তাই না? হালকা পাতলা নতিককে পাঞ্চিং ব্যাগে পরিণত করা হয়। নিষ্ঠুরভাবে অজস্র ঘুষি এবং লাথি নেমে আসে তার উপর। সাইদ প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করছিল। নতিকের আর্টিকেলের জন্য তাকে জেলে চরম দুর্দশায় পড়তে হয়েছিল। চাপাতি বের করে বেশ কয়েকবার মারাত্মক আঘাত করে সে। নতিকের অঝোর ধারায় রক্ত পড়তে থাকে। জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। গুন্ডারা আবার তাকে গাড়িতে তুলে মাহিম ক্রিকের কাছে এক জনশূন্য নির্জন জায়গায় ফেলে আসে। বিকেলের উজ্জ্বল সূর্যের আলোয় মলমূত্র আর অন্যান্য আবর্জনায় ভরা শুয়ে থাকা নতিকের জ্ঞান ফেরে। তার কোনো ধারণা ছিল না ঠিক কতক্ষণ তিনি এইভাবে পড়েছিলেন, কিন্তু প্রচুর রক্ত হারানোর ব্যাপারে তিনি সচেতন ছিলেন। ধীরে ধীরে মৃত্যুর মুখে পতিত হচ্ছিলেন তিনি। দুর্বল নতিকের কাছে তার হাত পা সীসার মতো ভারী ঠেকছিল, কিন্তু নতিক জানতেন বেঁচে থাকতে হলে তাকে আপ্রাণ চেষ্টা করতে হবে। দাঁড়াতে না পারায় তিনি হামাগুড়ি দিয়ে কোনোভাবে রাস্তায় চলে আসেন। ওখানে সৌভাগ্যবশত এক ট্রাফিক পুলিশ এবং 2 জন পথচারী তাকে লক্ষ্য করে। সাথে সাথে তারা তাকে ক্যাবে তুলে যে হাসপাতালে নিয়ে আসে এবং তার পরিবারকে অবহিত করে। দাউদের কাছেও খবর পৌঁছে যায়। বন্ধুর সাথে দেখা করতে ছুটে আসে সে। দুর্বল নতিক ডংরি পুলিশ স্টেশনের পুলিশ অফিসারদের কাছে স্টেটমেন্ট দেয় আর দাউদকে অন্যান্য বিস্তারিত ঘটনা জানায়। ইন্সপেক্টর লিখা নিজে নতিকের পাশে দাঁড়িয়ে তার কথা শোনে। এক অর্থে নতিকের দুরবস্থার জন্য দাউদ নিজেকে দোষারোপ করতে থাকে এবং তার মন খারাপ হয়। ডাক্তারদের সর্বোচ্চ চেষ্টার পরেও মারা যান ইকবাল নতিক। আইসিইউতে 2 দিন মরণপণ যুদ্ধের পর তিনি হার মানেন। পাঠানদের এমন পৈশাচিক আচরণে দাউদ, সাবির এবং তাদের সঙ্গীরা ছিল ক্ষুব্ধ, পরাজিত। নতিক ছিল পাঠানদের থেকে প্রতিরক্ষা বাঁধের মতো। এর আগে প্রিয়জন হারানোর বেদনা কেমন সেটা দাউদের জানা ছিল না। তার ঘনিষ্ঠ বন্ধু ভাইয়ের মতো কেউ নিষ্ঠুরভাবে খুন হয়েছে, এটাই প্রথম। সে এমন প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে যাতে পাঠানেরা স্বপ্নে কখনো আর বিরোধিতা করার সাহস পাবে না। হৃত গৌরব পুনরুদ্ধারের একমাত্র উপায় ছিল প্রতিশোধ। ইকবাল নতিকের সদ্য তৈরি ফুলে ছাওয়া কবরের সামনে দাঁড়িয়ে বদলার শপথ নেয় দাউদ। ইকবাল ভাই, আমি কসম খাচ্ছি যেভাবে ওরা তোমাকে মেরেছে ঠিক সেইভাবে আমি ওদের মারব। দাউদের পেছনে দাঁড়িয়ে থাকা অফিসার লিখা 22 বছর বয়সী দাউদের কাঁধে হাত রাখেন এবং তার পূর্ণ সমর্থনের নিশ্চয়তা দেন। বোম্বে মাফিয়ার উপাখ্যানে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে যে সাংবাদিক ইকবাল নতিক হত্যায় সেই মহেন্দ্র খন ছিল কিনা, কারণ এর আগে 22 বছর বয়সী দাউদ কখনো খুন কিংবা রক্তপাতের চেষ্টা করেনি। নতিকের খুন বোম্বেতে শুরু করে রক্তের একটি হোলি খেলা।
1977 সাল মৃত্যুর ঘন কুয়াশার মতো দাউদের সমস্ত ইন্দ্রিয়কে আচ্ছন্ন করে রেখেছিল ক্রোধে উন্মত্ত অঙ্গীকার রক্ষা। অন্তঃশ্বাসশূন্য দাউদের মনে ছিল প্রতিহিংসার আগুন। বোম্বের প্রতিটি পাঠানি ছিল তার কাছে ঘৃণিত। বোম্বের মাফিয়া রাজত্ব থেকে বাসু দাদার প্রস্থানের পর পেরিয়ে গেছে 1 বছর, কিন্তু ইকবালের মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয় তার সামনে এই কাজ অপর্যাপ্ত হয়ে ধরা দেয়। বাসুর ডানহাত খালিদ পালোয়ান দাউদের কাছে আসে তার ভ্রাতৃত্বের সহজাত পক্ষপাত দুষ্ট পাশবিক রূপ নিয়ে। বাসু দাদার পতনের পর দাউদকে সে শ্রদ্ধা করতে শুরু করেছিল। খালিদ ছিল কঠিন আত্মনির্ভরশীল মানুষ, যে সবকিছুই সুনিপুণ দক্ষতার সাথে করত। সে দীর্ঘদিন বাসুর ডানহাত এবং মাফিয়াতে দোদণ্ড প্রতাপশালী ছিল। বাসুর উৎখাতের পর দাউদ যেভাবে বোম্বেতে তার জায়গা করে নিয়েছিল তাতে তার ভক্তি আরও বেড়ে যায়। খালিদের প্রভাব ছিল সুদূর প্রসারী এবং দাউদের ক্ষমতা বিবেচনায় দাউদের সহযোগী হতে পারাকে সে সম্মানজনক মনে করেছিল। তাই দাউদের সাহায্যে সে এগিয়ে আসে। খালিদ ও তার দল এরই মধ্যে যথেষ্ট নাম করে ফেলেছিল। তার কুখ্যাতি আরও বেড়ে যায় যখন তার পরিকল্পনা এবং অংশগ্রহণে গ্র্যান্ড রোডের এক হীরার ব্যবসায়ীকে লুট করা হয়। ফলস্বরূপ খালিদের দলের অনেকেই গ্রেফতার হলেও সে নিজে থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। আর যাই হোক, সে চুনোপুটি ছিল না, সে ছিল ঘটনার মূল হোতা, যাকে থাকতে হয় নাগালের বাইরে। দাউদ প্রায়ই খালিদের সাহস এবং কর্তৃত্বপূর্ণ ব্যবহারের প্রশংসা করত, যেটি দাউদের মাথায় কিভাবে প্রতিপক্ষকে উৎখাতে খালিদ সাহায্য করতে পারবে সেই বুদ্ধি দেয়। সে খালিদকে দলে ভিড়িয়ে নেয়। ফলস্বরূপ খালিদও পাঠানদের বিরুদ্ধে দাউদের এই যুদ্ধে যোগ দেয়। সে জানত এই মুহূর্তে দাউদের মাথায় ডংরিতে পাঠান সাম্রাজ্য নিশ্চিহ্ন করা ছাড়া আর কোনো চিন্তা নেই। তার বিরোধিতাকারীদের দমন এবং নিরুৎসাহিত করতে এই বিবাদের মীমাংসা করা জরুরি ছিল। 2 জন ব্যক্তি ইকবাল হত্যায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল, সাইদ বাটলা এবং আইয়ুব লালা, এবং এদের রেহাই দেওয়ার কোনো উদ্দেশ্যই দাউদের ছিল না। খালিদ তার বিশ্বস্ততার প্রমাণ দেওয়ার জন্য এবং প্রকারান্তরে ঘটতে থাকা বিস্ফোরণমুখ পরিস্থিতি শুরুর জন্য দাউদের কাছে প্রতিজ্ঞা করে যে সে ব্যক্তিগতভাবে এই 2 জনের শাস্তি নিশ্চিত করবে। এভাবে মুম্বাইয়ে পাঠান বিনাশের অভিযান শুরু হয়। ইতিমধ্যে দাউদ যে আইয়ুব এবং বাটলারের সন্ধানে আছে সেই খবর বোম্বের সর্বত্র ছড়িয়ে পড়ে। দাউদের হিট লিস্টে নাম এবং তাদের মাথার দাম ধরার খবর জানতে পেরে 2 জনই আত্মগোপন করে। তারা খুব গোপনে চলাফেরা করত এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করত, কিন্তু তা দুর্ভেদ্য ছিল না। এক খবরই তাকে জানায় আইয়ুব লাল গিরগাউন চৌপাঠির এক বারে আছে। সময় নষ্ট না করে সে তার লোকদের সাথে সোজা ওই বারে চলে যায়। খালিদ ছিল শক্ত সমর্থ, পেশিবহুল। আইয়ুব লালাও সুস্বাস্থ্যের অধিকারী ছিল, কিন্তু খালিদের মোটিভ ছিল তার বিশ্বস্ততা প্রমাণের জন্য প্রতিশোধ গ্রহণ। অন্যদিকে আইয়ুব ইতিমধ্যেই কাপুরুষতার পরিচয় দিয়েছিল। খালিদের আকস্মিক আবির্ভাবে হতচকিত আইয়ুব জানত তার অভিসন্ধি কি। আইয়ুব এবং তার লোকেরা শক্তভাবে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু খালিদ এবং তার লোকদের অসামান্য শক্তির সামনে তাদেরকে নগণ্য মনে হচ্ছিল। আইয়ুব এবং তার সঙ্গীদের তারা নির্দয়ভাবে পেটায়। খালিদ আইয়ুবকে টেনে হিচড়ে ডংরি বাজার পর্যন্ত নিয়ে আসে। মার খেয়ে আইয়ুবের কাতর আর্তনাতেও খালিদের মন গলেনি। সে তার ছুরি বের করে ধীরে ধীরে আইয়ুবের গোড়ালিতে আঘাত করে, যাতে সে কেবল হাতের ওপর ভর দিয়ে এই অমানবিক অত্যাচার থেকে পালানোর ব্যর্থ মরিয়া চেষ্টা করে। আইয়ুবের গোড়ালির শিরা কেটে দিয়েছিল তারা। শিরা থেকে রক্ত গড়িয়ে পড়ছিল রাস্তায়। খালিদ আইয়ুবের হাত ধরে তার কবজি কেটে ফেলে। শিরার ছিটকে আসা রক্তে তার মুখ ভিজে যায়। আইয়ুবের সাহায্যের জন্য আর্তচিৎকার কারো কানে পৌঁছায় না। রক্তের ধারা ব্যর্থতার সাগরে পর্যবসিত হয়। অবিরাম রক্ত হারানো এবং চলাচলে অক্ষম আইয়ুব লালা তার আঘাতের দরুন রাস্তায় মারা যায়। এই অমানবিক হত্যাকাণ্ডের খবরে শহর জুড়ে সবাই ধাক্কা খেল। বোম্বে মাফিয়ার দৌরাত্ম্যের সদম্ভ ঘোষণা ছিল এই হত্যাকাণ্ড। দাউদ ভীষণ রকম সন্তুষ্ট হয়। এই হত্যাকাণ্ডের মাধ্যমে তার অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়।
যাই হোক না কেন, দাউদের মাফিয়ার রাজনৈতিক শক্তি এই খুনটি থেকে এসেছিল। আইয়ুবের হত্যাকাণ্ডের কয়েক মাস পর মাতাল মদখোর মঈন বাটলা ডংরির এক দেশি মদের দোকানে ঢুকল। সে বাটলা নাম পেয়েছিল তার অতিরিক্ত মদ্যপান আর বিশাল ভুঁড়ির জন্য। বাটলা ছিল বাটলি শব্দের পরিবর্তিত রূপ, যার দ্বারা বোম্বের আঞ্চলিক ভাষায় বোতল বোঝায়। সাইদ বাটলা ছিল নিষ্ঠুর হঠকারী এক লোক, যার অশ্লীল কার্যকলাপের পাশাপাশি মদ্যপানের ছিল প্রচণ্ড টান। রাস্তাঘাটে নারীদের উত্ত্যক্ত করার জন্যে সে পরিচিত ছিল। খবর পেয়ে খালিদ এবং তার লোকেরা বাটলারকে নিকেশ করার জন্য ওই ছোট্ট বাড়ি গিয়ে পৌঁছে। ধৈর্যচ্যুত দাউদ এবার এই শাস্তি প্রক্রিয়ায় প্রত্যক্ষ অংশগ্রহণের জন্যে তাদের সাথে ছিল। নিষ্ঠুরতা দাউদের বিশেষতে পরিণত হচ্ছিল। দাউদ ও খালিদ মদ্য বাটলারকে বাড়ি খুঁজে পায়। অপ্রস্তুত এবং মদের নেশায় চুর বাটলার সক্রিয় হওয়ার আগেই একের পর এক আঘাত এসে পড়ে তার দশাসই শরীরের ওপর। তার মাথায় কিছুই আসছিল না। যত সামান্য যাওয়ার ছিল তাও হারিয়ে গেল মুহূর্তে। তাকে বারের অপর পাশে ছুঁড়ে ফেলায় তার মুখ এবং শরীরে বিপুল ক্ষতি হয়। প্রত্যক্ষদর্শীরা বারের চারপাশে ছড়িয়ে পড়ল। বাটলা শ্বাস নেওয়ার জন্য হাঁসফাঁস করছিল। মরিয়া হয়ে পালানোর চেষ্টা সে করে। হঠাৎ টের পেল দুজন লোক তার হাতে ধরে সেই টেবিলের দিকে নিয়ে যাচ্ছে যেটাতে সে বসেছিল। লোকগুলো তার হাত টেবিলের উপর রাখতেই নিচু হয়ে থাকা বাল্বের আলোয় ফুলে ওঠা চোখের কোণে ছুরির ঝলকানি দেখতে পায়। চেহারায় অদ্ভুত এক অভিব্যক্তি নিয়ে খালিদ টেবিলের দিকে এগিয়ে আসে। বাটলার তার মার খাওয়া মাথা তুলতেই টেবিলে খ্যাচ করে একটা শব্দ শুনতে পায়। এইমাত্র সে একটা আঙুল হারিয়েছে। খালিদ একটা একটা করে রসিয়ে রসিয়ে বাটলারের একটি করে আঙুল কাটে। ব্লেডের সাহায্যে খালিদ কখনো একটা আঙুল পুরোপুরি কেটে আলাদা করে ফেলত না, বরং চামড়ার সাথে ঝুলিয়ে দিত। বাটলা হাঁটু গেড়ে বাড়ির মেঝেতে প্রচণ্ড ব্যথায় মুখ বিকৃত করে পড়েছিল। অসুস্থ আনন্দ লাভের জন্য এই অবিশ্বাস্য কাজ কেবল দাউদ এবং তার লোকদেরই সন্তুষ্ট করে। ব্যথায় কাঁদতে থাকা হতবাক বাটলা কোনোভাবে বার থেকে বেরিয়ে নিকটবর্তী ডংরি পুলিশ স্টেশনে পৌঁছে যায়। যন্ত্রণায় চিৎকাররত বাটলা নিজেকে পুলিশে সোপার্দ করে তার সব কুকীর্তি স্বীকার করে নেয়। মাতাল অবস্থাতেও বাটলা বুঝতে পেরেছিল বাইরে থাকার চেয়ে পুলিশের হেফাজতে থাকা সবচেয়ে বেশি নিরাপদ। এই ঘটনার পর বাটলা 14 বছর জেল খাটে। আর খালিদ পালোয়ানকে দাউদ ডি গ্যাংয়ের হেডকোয়ার্টারে মুসাফিরখানায় নিয়ে আসে। দাউদ তার বক্তব্য পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছিল, সে কেবল তার রং দেখাতে শুরু করেছে মাত্র। বোম্বে মাফিয়ার ওপর তার রাজত্বের প্রথম পর্ব এসেছে খালিদ পালোয়ানের হাত ধরে। দ্য রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং RAW বা ইন্ডিয়ার অভিজাত গোয়েন্দা সংস্থা, যেটা গঠিত হয়েছিল 1962 সালে চীনের সাথে যুদ্ধ শেষ হবার পর। উদ্দেশ্য ছিল দেশের বাইরে ভারতের ইন্টেলিজেন্সকে আরও উন্নত করা, কারণ চীনের বিরুদ্ধে যুদ্ধে রাষ্ট্রের এই দিকটা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। শুরুর দিকে বিজু পাটনায়েক সাহায্যের হাত বাড়িয়ে দেন। শত্রু শিবিরে কর্মদক্ষতার জন্য তিনি বিখ্যাত ছিলেন। বহু বছর আগে যখন ডাচরা ইন্দোনেশিয়া শাসন করত, তখন তিনি নিজে ইন্দোনেশিয়ান ন্যাশনাল মুভমেন্টের প্রধান সুকর্ণকে উদ্ধার করতে জাকার্তা যান। সরাসরি প্রধানমন্ত্রীর দফতরের অধীনে ছিল। ইন্দিরা গান্ধী ছিলেন প্রথম প্রধানমন্ত্রী যিনি দেশের ভেতরে পলিটিক্যাল ইন্টেলিজেন্স সংগ্রহে কে কাজে লাগান। সংস্থার বিশেষত্ব ছিল তার সংহতি এবং কর্মীবৃন্দে, যাদের নিয়োগ দেওয়া হয়েছিল শিক্ষাগত যোগ্যতা অথবা বিশ্বস্ত পুলিশ অফিসার এবং প্রশাসনের লোকদের সাথে সম্পর্ক থাকার দরুন সরকার বিরোধী কংগ্রেসের ভেতরে থাকা সমালোচক, ব্যবসায়ী, আমলা এবং সাংবাদিকদের ওপর নথিপত্র তৈরি করে। এই বিরোধীদের তালিকা তৈরি করা কোনো ব্যাপার ছিল না। রয়ের ফাইলে সব কিছু তৈরি ছিল। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী VP নায়েক এবং প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর এক মিটিংয়ে তারা উপসংহারে পৌঁছান যে ইন্টেলিজেন্স অথবা নিষিদ্ধ ঘোষণার মাধ্যমে নয়, বরং কঠিন আইনের মাধ্যমেই মাফিয়াদের নিয়ন্ত্রণ করতে হবে। দেশের দ্রুত উদীয়মান 2 শহর গুজরাট এবং বোম্বেতে মাফিয়ার উপদ্রব বেড়ে যায়। কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ নেওয়া
অপরিহার্য হয়ে পড়ে। আর এভাবেই কঠিনতর আইনের প্রণয়ন এবং প্রবর্তন করা হয়, যা আগে কখনো দেখা যায়নি। 1974 সালে সংশোধিত দ্য মেইনটেন্যান্স অফ ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট MISA সরকারকে আদালতে চার্জশিট দাখিল করা ছাড়াই গ্রেফতার বা আটক রাখার ক্ষমতা দেয়। এই আইন পাশ করার সময় সরকার সংসদে বিরোধী দলকে আশ্বস্ত করে যে একে রাজনৈতিক বিরোধীদের বিপক্ষে ব্যবহার করা হবে না। চোরাচালানকারীদের সম্পত্তি জব্দ করার জন্য ইন্দিরা গান্ধী বিশেষ ধারা রাখেন এই আইনে। তিনি বলেন, MISA চোরাচালানকারীদের ধরতে কাজে লাগবে। এদের কর্মযজ্ঞ বিশ্বজুড়ে হলেও আস্তানা ছিল দুবাইয়ে। ব্যাংক ও বিমা কোম্পানিগুলো তাদের কুকীর্তি ঢাকতে এবং পৃষ্ঠপোষকতা করতে ওখানে অফিস খোলে। মালামাল পরিবহনের জন্য জলে, স্থলে এবং আকাশপথে বিস্তীর্ণ নেটওয়ার্ক গড়ে তোলা হয়। গুজরাট থেকে কেরালা পর্যন্ত সমুদ্রপথে চিহ্নিত কিছু জায়গা ছিল যেখানে চোরাচালানকৃত সামগ্রী নামানো হতো, তারপর তা সারা দেশে ছড়িয়ে পড়ত। মাদ্রাজ ছিল চোরাচালানকারীদের আড্ডাখানা। ব্যাঙ্গালোরে তারা নিরাপদে পরস্পরের সাথে যোগাযোগ করতে পারত। তাদের নিজস্ব গুদাম, বাজার আর ব্যবসায়িক নীতিমালা ছিল। চোরাচালানি এবং কালো টাকার মালিকদের মধ্যে ছিল সরাসরি যোগাযোগ। সরকার চোরাচালানি, সন্ত্রাসী এবং অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে খড়গ নামিয়ে আনার অংশ হিসেবে 1975 সালের 26শে জুন জরুরি অবস্থা ঘোষণা করে। এর সুফল ছিল নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম স্থিতিশীল হওয়া। স্কুল, দোকান, ট্রেন ও বাসগুলো নিয়ম মেনে চলছিল। আর জরুরি অবস্থার 19 মাসের পুরো সময়টাই মাফিয়া ছিল আন্ডারগ্রাউন্ডে। সংসদে একাধিপত্য স্থাপনের উচ্চাশায় এবং অন্যান্য রাজনৈতিক কারণে জরুরি অবস্থা জারি করা হলেও সেটি ভারতীয় মিডিয়াকে পঙ্গু করে রেখেছিল। সেই সাথে সাধারণ নাগরিকদের বঞ্চিত করেছিল তাদের মৌলিক অধিকার থেকে। বোম্বের মাফিয়ার ওপর এই জরুরি অবস্থা হেনেছিল মৃত্যুবাণ। প্রথমবারের মতো সংসদে বোম্বের চোরাচালানকারী হাজি মাস্তান, ইউসুফ প্যাটেল, শুকুর বখিয়াদের নাম উচ্চারিত হচ্ছিল। সরকারের কর্মকর্তাদের কাজে নামানোর জন্য এই নামগুলো ছিল যথেষ্ট। হাজি মাস্তান, যে কিনা ইতিমধ্যেই MIS-এর অধীনে 17 সেপ্টেম্বর থেকে 19 ডিসেম্বর 1974 পর্যন্ত 90 দিনের জন্য কারাবন্দী ছিল, সে তার পরবর্তী কর্মপরিকল্পনাও নির্ধারণ করতে পারেনি। সরকার কনজারভেশন অফ ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড প্রিজার্ভেশন অফ স্মাগলিং অ্যাক্ট এর অধীনে একটি নতুন মামলা দায়ের করে। সেরা ক্রিমিনাল লয়ার রাম জেঠামালিনীর মক্কেল হওয়া সত্ত্বেও জরুরি অবস্থায় পুরো সময়টাই মাস্তানকে জেলে কাটাতে হয়। 1975 সালের 1 জুলাই এক অধ্যাদেশ জারি করা হয়, যাতে উল্লেখ করা হয় যে কনজারভেশন অফ ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড প্রিজার্ভেশন অফ স্মাগলিং অ্যাক্ট এর অধীনে গ্রেফতারকৃতদের আটক রাখার জন্য কারণ দর্শানোর প্রয়োজন নেই। ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা জারির পেছনে রাজনৈতিক উদ্দেশ্য যাই থাকুক না কেন, সেটা স্মাগলারদের উপর নির্মম আঘাত হানে। বেশ বড় অঙ্কের কালো টাকা বাজেয়াপ্ত করা হয় এবং কালো টাকার ব্যবসায়ীদের MIS-এর আওতায় অর্থনৈতিক অপরাধী হিসেবে গ্রেফতার করা হয়। বোম্বের আর্থার রোড জেল, থনে কেন্দ্রীয় কারাগার, পুনের ইয়াভাতা জেল, কোলাহপুরের রাহসুল জেল সব তাদের ধারণ ক্ষমতার সমান ভরে গিয়েছিল অপরাধী, চোরাচালানকারী, কালোবাজারি এবং গুন্ডাদের নিয়ে। মাস্তানকে MIS-এর আওতায় আটক রাখা হলেও বড়দার জান, করিম লালা, দাউদ ইব্রাহিম, রমানায়ক ও অরুণ গাউলিয়া সহ অন্যান্য ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় জেলে ভরা হয়। এর আগে এদের মাঝে পারস্পরিক পরিচয় বা যোগাযোগ না থাকলেও এভাবেই তারা জেলখানায় একে অপরের নিকটে আসে। উদাহরণস্বরূপ, নায়েক এবং বড়দা এতই ঘনিষ্ঠ হয়ে পড়ে যে তারা দুজনে মিলে ভাসাই এবং ভিরাট জেটিকে কিভাবে চোরাচালানের জন্য কাজে লাগানো যায় তার পরিকল্পনা জেলের ভেতর করতে থাকে, যা মুক্তির পর তারা বাস্তবায়নও করেছিল। তৎকালীন পুলিশ কমিশনার SV টাঙ্কিওয়ালা, যাকে কিনা জরুরি অবস্থার সপ্তাহখানেক পর পুলিশ প্রধান হিসেবে নিয়োগ করা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে লেখা তার এক রিপোর্টে উল্লেখ করেন, চোরাচালানের বিরুদ্ধে অভিযান চোরাচালান ব্যবসাকে কেবল বিপর্যস্তই নয়, ব্যয়বহুলও করে তুলেছিল। শীর্ষস্থানীয় হাজি মাস্তান এবং ইউসুফ প্যাটেল সহ প্রায় 288 জন চোরাচালানকারীকে গ্রেফতার করা হয় এবং 177 জনের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়।
হাজি মাস্তান ও করিম লালা প্রায় 2 বছর গারদের পেছনে কাটিয়ে উপলব্ধি করে যে তাদের সময় শেষ হয়ে আসছে। তাদের মনে হচ্ছিল সরকারের সাথে এমন এক যুদ্ধ তারা চালিয়ে যাচ্ছে যা ইতিমধ্যেই তারা হেরে বসে আছে। সরকারকে তারা পরবর্তীতে এই ধরনের কাজ আর করবে না এই আশ্বাস না দেয়া পর্যন্ত তাদের আজীবন জেলে কাটাতে হবে বলেও মনে হচ্ছিল। জরুরি অবস্থা তুলে নেওয়ার পর 1977 সালে জনতা পার্টি ক্ষমতায় আসে। মাস্তান ও করিম লালা দুজনেই জয়প্রকাশ নারায়ণকে ধরে তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইকে অনুরোধ করে তাদেরকে দয়া দেখানোর জন্যে। দুজনেই এফিডেভিট দাখিল করে এবং শপথ নেয় এই ধরনের অবৈধ কাজে তারা আর জড়াবে না। দেশাই তাদের আপিল মঞ্জুর করেন এবং শেষ পর্যন্ত তারা রেহাই পায়। পরবর্তীতে অন্যরা যেমন দাউদ, তার ভাই সাবির, গাউলি, নায়েক এবং অন্যান্য অপরাধীরাও জামিনের জন্য আদালতে আবেদন করে। তাদের বিরুদ্ধে চার্জ তেমন শক্ত না হওয়ায় এবং উপযুক্ত প্রমাণ না থাকায় তারাও আদালত থেকে জামিন পেয়ে যায়। জরুরি অবস্থার কিছুকাল পরের ঘটনা। 1977 সালের শীতকালের কোনো এক জ্যোৎস্না রাতে দোকানের বাইরে ভিড় করেছে একদল মানুষ। থেকে থেকে ভেতর থেকে ক্রুদ্ধ আওয়াজ শোনা যাচ্ছে। বাইরের লোকজন ফিস ফিস করে কথা বলছিল। যে গুজব ছড়িয়ে পড়েছে তাতে কান দিবে কি না সে ব্যাপারে অনিশ্চিত। সবাই বলছিল পরশনাথ পাণ্ডে খুন হয়েছে, তাও আবার তার নিজের আস্তানায়। কিন্তু এ কি করে সম্ভব? কে এমন দুঃসাহসী কাণ্ড ঘটাতে পারে? দোকানের ভিতর ঢুকলে তারা দেখতে পেত পাণ্ডের শরীর রক্তে ভেসে যাচ্ছে। লোকটার জাগতিক ক্ষমতার ধ্বংসাবশেষ ছড়িয়েছিল সম্পূর্ণ ঘর জুড়ে। রক্ত আর লাশটাই কেবল পড়েছিল। কে দায়ী ছিল এই ভয়ানক কাজের জন্য? পাণ্ডের মটকা টেবিল দুভাগ হয়ে গিয়েছিল। পাণ্ডের ক্ষমতার শেষ নিদর্শনও ধ্বংস হয়ে গিয়েছিল। সেই টেবিল যেখানে বহু পরিবারের ধ্বংসের পরিকল্পনা হয়েছিল, বহু ভবিষ্যৎকে নিশ্চিহ্ন করে দেয়া হয়েছিল, তা নিজেই ধ্বংস হয়ে গিয়েছিল। সবাই পাণ্ডের প্রতিপত্তি সম্পর্কে জানত। কেউ তাকে খুন করে থাকলে হয় সে আনাড়ি, আর না হয় পাণ্ডের থেকেও গভীর জলের মাছ। প্রশ্ন হচ্ছে, পাণ্ডের চাইতে বিপজ্জনক আর কে হতে পারে? বোম্বে মাফিয়ার ইতিহাস ছিল চ্যালেঞ্জের এবং ছোট থেকে বড় হওয়ার কাহিনীতে ভরপুর। প্রায় দেখা যেত নতুনেরা পুরনোদের চ্যালেঞ্জ করছে এবং ঘটনাক্রমে তাদের জায়গা দখল করছে। পাণ্ডেও তার ব্যতিক্রম ছিল না। তার মৃত্যুর কয়েক মাস আগেই বাইকুড়ার লম্বি সিমেন্ট চৌল, যেখানে সে তার কাজকর্ম চালাত, সেখানে কিছু নতুন নায়কের আবির্ভাব ঘটে। কুন্দন দুবে, পরশনাথ পাণ্ডে আর মোহন সারমালকার। এই ত্রিরত্নকে বলা হতো বাইকুলার কোম্পানি, যারা একসাথে বাইকুলার গলিতে বড় হয়েছিল। যে কোনো চাঁদাবাজি, খুন কিংবা জুয়ার আড্ডা নিয়ন্ত্রণ ছিল এই তিনজনের হাতে। শীঘ্রই মহারাষ্ট্র থেকে আসা এক লোক, রামা নায়েক, স্বপ্ন দেখার দুঃসাহস দেখালো। মটকা ব্যবসায় একচ্ছত্র অধিপতি উত্তর ভারতীয়দের মাঝে সে নিজের মটকা এবং মদের ডেরা চালু করে। বাইকুলার কোম্পানির প্রতি ছিল এটাই প্রথম ওপেন চ্যালেঞ্জ। তীরছোড়া হয়ে গিয়েছিল। দুবে আর পাণ্ডে মটকার ব্যবসা করত, অন্যদিকে সারমালকার মদের আন্দোলন চালাত এবং স্থানীয়দের থেকে চাঁদা আদায় করত। ধারণা করা হয় সারমালকার বাইকুলার এস ব্রিজের সংগঠিত হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। নায়েক নিজে এক্ষেত্রে তার ক্ষমতা দেখানোর সিদ্ধান্ত নেয়। দুবের সাথে দা কুমড়া সম্পর্কের পেছনে নায়েকের আরও একটি কারণ ছিল। কুন্দন দুবে উমাকান্ত নায়েককে খুন করেছিল কারণ তার ভাই অরবিন্দের সাথে দুবের বোন পুষ্পার প্রেম চলছিল। মটকা ব্যবসার মুকুটহীন সম্রাট পাণ্ডের সাথে শত্রুতা ছিল পুরোপুরি ব্যবসায়িক। একই রাজত্বে দুজন রাজা থাকতে পারে না। একা রাজত্ব করতে হলে আরেকজনকে উৎখাত হতে হবে, আর তাই পাণ্ডেকে খুন করা জরুরি ছিল। কিন্তু নায়েক এ কাজে একা ছিল না, আরও দুজন ছিল তার সাথে, বাবু রেশিম এবং অরুণ গুলাব আহির ওরফে অরুণ গাউলি। অরুণ গাউলি পরবর্তীতে দাউদের সবথেকে বড় শত্রুতে পরিণত হয়। অরুণ গুলাব আহির স্কুলে রামানায়কের সিনিয়র ছিল।
বাইকুলারের বকরি আড্ডার একই মিউনিসিপ্যাল স্কুলে তারা যেত। রামা ক্লাস 7-এ পড়াশোনা ছেড়ে দেয়, তবে তাদের মধ্যে যোগাযোগ ছিল। অবাক বিষয় যে গাউলি বয়সে বড় হওয়া সত্ত্বেও দুজনের মধ্যে রামার প্রভাব বেশি ছিল এবং তার যে কোনো সিদ্ধান্তকে গাউলি বেশ গুরুত্ব দিত। অরুণের পরিবার ছিল ভদ্র। তাদের আবাস ছিল মধ্যপ্রবেশের খান্ডোয়ায়। ঐতিহ্যবাহী রাখাল গাউলি পরিবার থেকে তারা এসেছিল, তাই তাদের উপাধি ছিল গাউলি। অরুণ গাউলির 4 ভাই 2 বোন ছিল। তার বাবা এবং মা দুইজনেই মিলের শ্রমিক ছিল। তার নিজের প্রথম চাকরি ছিল এক মিলে। মাত্র 20 বছর বয়সে সে মহালক্ষ্মী শক্তি মিলে চাকরি নিয়ে নেয়। দক্ষতার অভাব থাকায় সে ভিক্সোলি গেজেট অ্যান্ড বয়েস কোম্পানির রং বিভাগের দায়িত্ব নেয়। এখানেই প্রথম সে রক্তের স্বাদ পায়। গাউলি ইউনিয়নে তার প্রতিপক্ষ শিবসেনার প্রতিনিধি বালা মপস্বরকে সে উৎখাত করে। এরপর সে কাঞ্জুর মর্গের ক্রিপ্টন গিভস লিমিটেডে যোগ দেয়। এখানে সে রামা নায়েক এবং বালা সাউন্তের সাথে সময় কাটাতে শুরু করে। সেই সময় থেকে সে সাদাশিব পাওলে ওরফে সদা মামার দেখা পায়, যে পরবর্তীতে গাউলির দলের সেকেন্ড ইন কমান্ড হয়। বাবু রেশিম ছিল মাজাগন ডকের ক্যান্টিন কর্মচারীদের নেতা। সে রামা ও গাউলি যে এলাকায় কাজ করত সে একই এলাকায় থাকত এবং ধীরে ধীরে তাদের সাথে ভিড়ে যায়। দুজনে নিয়মিত বাইকুলায় বিভিন্ন উপদলের সাথে বিবাদে লিপ্ত থাকত। জরুরি অবস্থায় আগমনে তাদের জীবনের মোড় ঘুরে যায়। 1975 সালে MI6-এর আওতায় রামা নায়েক গ্রেফতার হয়। জেলে থাকাকালে তার যোগাযোগ হয় বড়দারাজন মুরালিয়ার উর্ফে বড়দা ভাইয়ের সাথে। তারা এতই ঘনিষ্ঠ হয়ে যায় যে নায়েক অকপটে বড়দা ভাইকে জোট গঠনের প্রস্তাব দেয়। সে তাকে বলে, কোনো কাজ থাকলে বলেন। বড়দা রামার কথাবার্তায় মুগ্ধ হল। সাইজে রামা নায়েক আহামরি ছিল না, তবে তার কথাবার্তার দৃঢ়তা দেখে তার সম্বন্ধে যে কেউ ভালো ধারণা করবে। তার চোখে দৃষ্টি দেখেই বলে দেওয়া যেত তাকে দেয়া যে কোনো কাজ সে সুনিপুণভাবে সম্পন্ন করতে পারে। তাই বড়দা রামা, অরুণ এবং বাবুকে দক্ষ লোক হিসেবে সুপারিশ করতে থাকে। এভাবেই রামা নায়েকের কৌশলী উদ্যোগে এই জোট শক্তি এবং জনতার সমর্থন পেতে থাকে। রামা নায়েক, অরুণ গাউলি, বাবু রেশিম পাণ্ডের হত্যাকাণ্ডের মাধ্যমে তাদের অবস্থানকে আরও শক্ত করে। কিছু মটকা ব্যবসা বন্ধ করে তারা। মটকা এবং মদের ব্যবসার শিরদাঁড়া তারা ভেঙে দেয়। পুলিশ ও রাজ্য যেটা কখনোই করতে পারেনি। পাণ্ডে হত্যাকাণ্ডের পর NSI-এর আওতায় গাউলি গ্রেফতার হয়, কিন্তু আশ্চর্যজনকভাবে জেলে যাবার 1 মাস পরেই সে ছাড়া পেয়ে যায়। তখন ছিল প্রতারণার সময়। নিরাপদরা মাসের পর মাস জেলের ঘানি টানত, অথচ স্থানীয় এক গুন্ডা 1 মাসের মধ্যে মুক্তি পাবে। বাইকুলার অধিবাসীরা ভাবল নিশ্চয়ই এর মধ্যে কোনো ঘাপলা আছে। সবাই মনে করল ডন হিসেবে গাউলির প্রভাব প্রতিপত্তি এবং ক্ষমতার জোরেই সে দ্রুত জেল থেকে ছাড়া পেয়েছে। গাউলি অবশ্যই ভুল ধারণাকে তার পক্ষে কাজে লাগাতে কোনো ভুল করল না। সে জেল থেকে ছাড়া পাওয়ার ব্যাপারে তার যে কোনো ক্ষমতার ভূমিকা ছিল না তা জেনেও মুখ বুজে থাকল। দাগড়ি চৌলে ফিরেই সে এলাকায় একটা মিনার বসালো এবং তাতে একটি সাইনবোর্ড টানিয়ে দিল, যা ঘোষণা করল একটি নতুন কালের। বোর্ডে লেখা ছিল BRA কোম্পানি, অর্থাৎ বাবু রেশিমের B, রামা নায়েকের R এবং অরুণ গাউলির A। জেল থেকে ফেরার পর তার ক্ষমতা এবং প্রভাব কয়েক গুণ বেড়ে যায়। সে সিদ্ধান্ত নিল এখন তার সঙ্গী খোঁজার সময় হয়েছে, যে তার ঘরের দুর্গ আগলে রাখবে এবং তার হৃদয়ের উষ্ণতার সঞ্চার করবে। গাউলির এলাকারই অধিবাসী জুবাইদা মুজাওয়ারের মাঝেই সে তেমন কাউকে খুঁজে পায়। তার আদি নিবাস ছিল পুনের ওয়াদগাঁও। মুসলিম সম্প্রদায়ের এক ছেলের সাথে জুবাইদার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু অরুণ গাঙ্গুলি যখন জুবাইদার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব পাঠায় তখন তারা আর মানা করতে পারেনি। বিয়ে ঠিক হয়ে যায়। রামা নায়েক এবং বাবু রেশিম ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই বিয়ের বিরোধিতা করে। অরুণ গাউলি যে একজন মুসলমান মেয়েকে বিয়ে করতে যাচ্ছে তা তারা বিশ্বাস করতে পারেনি, কিন্তু জুবাইদাকে বিয়ে করার ব্যাপারে সে ছিল অনড়। বিয়ের পর জুবাইদাকে হিন্দু ধর্মে দীক্ষিত করতে বিস্তর প্রথা পরিচালনা করতে হয়। মুসলিম পরিচয় মুছে ফেলতে তার নাম জুবাইদা থেকে রাখা হয় আশা। তার মাঝে সে সত্যিকার অর্থেই এক বন্ধুকে খুঁজে পেয়েছিল, যে প্রায় জেলে থাকাকালীন সময়ে
তার ঘরের দুর্গ আগলে রাখত। করিম লালা এবং জাংরেজ খান খুব ভালো বন্ধু ছিল। লালা এসেছিল পেশোয়ার থেকে, আর জাংরেজের আদি নিবাস আফগানিস্তানের সোয়াত গ্রামে। ইতিমধ্যেই লালা তার আখের গুছিয়ে নিয়েছিল এবং দক্ষিণ মুম্বাইয়ে প্রভাব বিস্তার করতে শুরু করে। মাস্তানের সাথে বন্ধুত্বের ফলে সে শক্তিশালী গুন্ডা নেতায় পরিণত হয়। তখন কেবল 70 দশকের শুরু। এই ঐক্যজোট এবং পাঠান বংশোদ্ভূত লালার উত্থান, পাঠান গ্যাংয়ের ঔদ্ধত্য নির্বিকারভাবে কয়েক গুণ বেড়ে গিয়েছিল। তারা তাদের পূর্বপুরুষদের শৌর্যবীর্যের কাহিনী পড়েছিল। বিখ্যাত পুরনো পাঠান বীরেরা তাদের মর্যাদার খাতিরে যে কোন পর্যায়ে যেতেন সেটাও তাদের জানা ছিল। সেসব পদক্ষেপ নেওয়া হতো রাজাদের অমান্য করে হলেও। প্রাচীন এইসব কিংবদন্তির কারণে আধুনিক আইনের প্রতি তারা শ্রদ্ধাশীল ছিল না। রাস্তায় মারামারি, খুন জখম, অধিবাসীদের উচ্ছেদ, দোকানপাট ভাঙচুর আর সবার সামনে মানুষের হাড়গোড় ভাঙা নিয়মিত ব্যাপার ছিল। পাঠানদের উপদ্রব ক্রমাগত বাড়ছিল। পুলিশও 10 মাথার এই রাবণকে নিয়ে অসহায় ছিল। যে কোনো ধরনের অপরাধে এদের অরুচি ছিল না। চাঁদাবাজি থেকে শুরু করে খুন, বিবাদ, মীমাংসা সবই তারা করত। এমনকি এক বিবাদ ছিল হাজি মাস্তান আর তার দীর্ঘদিনের সঙ্গী ইউসুফ প্যাটেলের মধ্যে। শেষে মাস্তান তাকে উচিত শিক্ষা দেবার সিদ্ধান্ত নেয় এবং মাফিয়াকে সুপারি দেয়। সুপারি শব্দটি এসেছে রাজরাদের পুরনো একটি কাহিনী থেকে। সুপারি হিন্দি শব্দ, বাংলাতে তা পানের সাথে যে সুপারি খাওয়া হয় তাকে বোঝায়। হিন্দিতেও একই অর্থ তার। লোককথা অনুসারে বোম্বের মাহিম রাজ্যের রাজা, মাহিমি গোত্রের প্রধান ভীম কঠিন কাজ কাকে দেয়া হবে তা এক অদ্ভুত প্রথায় নির্ণয় করতেন। তিনি মাহিম দুর্গে সাধারণ সভা ডাকতেন এবং বিশাল প্যান্ডেলের আয়োজন করতেন। বাছাইকৃত যোদ্ধা ও সাহসী বীরদের এই রাজকীয় ভোজে আমন্ত্রণ জানানো হতো। ভোজ শেষ হলে এবং গোত্রের যোদ্ধাদের উদরপূর্তির পর তাদের মাঝে বিশাল একটা থালা রাখা হতো। সেই থালায় পান, সুপারি এবং অন্যান্য ভেষজ উপকরণ থাকত। তারপর সর্বাধিনায়কের পক্ষ থেকে আসত রাজা কর্তৃক এই চ্যালেঞ্জের উদ্দেশ্য ঘোষণা। প্রথা অনুসারে যে স্বেচ্ছায় এই কাজ গ্রহণে ইচ্ছুক সে উঠে দাঁড়িয়ে থালি থেকে পান এবং সুপারি নেবে। এভাবেই সুপারি দেয়া নেওয়া হতো। পরবর্তীতে সর্বাধিনায়ক সুরমার শিশি হাতে নিয়ে তার চোখে সুরমা পরিয়ে দিতেন এবং তাকে ঘোষণা করতেন সুরমা বা দিগ্বিজয়ী বীর হিসেবে। রাজার মৃত্যু এবং মাহিম দুর্গ ধ্বংস হয়ে যাবার পরও সুপারি শব্দটি বোম্বে মাফিয়ার অভিধানে ঢুকে পড়ে ভিন্ন কিছু বোঝাতে। সুপারি বলতে কাউকে হত্যার কাজ নেয়াকে বোঝানো হয়। মুম্বাই মাফিয়ার ইতিহাসে সবচেয়ে বড় সুপারির ঘটনা ছিল 1969 সালের হাজি মাস্তানের ঘোষিত ইউসুফ প্যাটেলের। প্রায় 10,000 রুপির বিশাল অঙ্কের বিনিময়ে 2 পশতু বংশোদ্ভূত পাকিস্তানিকে এই দায়িত্ব দেয়া হয়। পাঠানিদের বেপরোয়া আচরণের সাথে সঙ্গতি রেখেই এই 2 দশাসই পাঠানো মিনারা মসজিদের কাছে এক জনাকীর্ণ জায়গাকে হত্যার স্থান হিসাবে নির্ধারণ করল। মিনারা মসজিদ ছিল শহরের অন্যতম দৃষ্টিনন্দন এবং সুন্দর মসজিদ, যা পবিত্র রমজান মাসে এক অত্যাশ্চর্য বিভা বিলাত। এই মাসে মুসলমানরা খুন খারাপি, রক্তপাত, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়িয়ে চলত। তথাপি এই 2 পাঠান এই পবিত্র মাসের মর্যাদাকে অগ্রাহ্য করে এবং মসজিদের ওই জনাকীর্ণ এলাকায় ইউসুফ প্যাটেলকে হত্যার সিদ্ধান্ত নেয়। মিনারা মসজিদের আদি অধিবাসীরা 1969 সালের 22শে নভেম্বরের সেই মধ্যরাতে ঘটে যাওয়া নৃশংস ঘটনার কথা কখনো ভুলবে না। মিনারা মসজিদ অবস্থিত ছিল মুসলিম প্রধান এলাকায়। এলাকা ছিল হাসি খুশি মুসলিম সম্প্রদায়ের লোকে পরিপূর্ণ, যারা সন্ধ্যার পর খাওয়া শুরু করত। এখানে আধ্যাত্মিকতা সারাদিনের পানাহার এবং ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকার মাধ্যমে নয়, বরং যে সময়টুকু তারা খেতে পারত তাতে বুঁদ হয়ে থাকত। চারপাশে থাকে উৎসবের আমেজ, বিভিন্ন কোণায় ছোট ছোট দলে সবাই গল্প করত। মসজিদের এমনই এক কোণায় বসে তার শিষ্য এবং দেহরক্ষীদের দ্বারা পরিবেষ্টিত হয়ে ইউসুফ প্যাটেল বৈঠক পরিচালনা করছিল।
দুই বিশালদেহী পাঠান এসে নিবিষ্ট মনে এলাকা জরিপ করছিল। তারা ওই ছোট্ট মজলিসে বসা পাঠানকে চিনতে পারল। হেঁটে গিয়ে ফেরার পথে তারা গুলি করার সিদ্ধান্ত নেয়। তবে পাঠানের এক বডিগার্ড তাদের ক্ষিপ্রতা এবং হাবভাব দেখে তাদের উপস্থিতি টের পেয়ে যায়। বুঝতে পারে এই লোক দুটো তার বসের প্রতি নিরুৎসাহী একটা ভাব নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তার বস বিখ্যাত মানুষ, কিছু একটা গড়বড় কোথাও না কোথাও আছে। সে প্যাটেলের কানে ফিসফিস করে ঘটনা অবহিত করে। প্যাটেল মাথা নেড়ে তার নিশ্চয়তা দেয় যে আলোচনা শেষ হলেই সে উঠে পড়বে, কিন্তু তার হাতে আসলে ততটা সময় ছিল না। মুহূর্তের মধ্যেই পাঠান দুজন তাদের বিদেশি বন্দুক নিয়ে গুলি করা শুরু করে। সতর্ক বডিগার্ড তার বসের উপর লাফিয়ে পড়লে হতবাক প্যাটেল মাটিতে পড়ে যায়। অন্যান্যরা আক্রমণকারীদের দিকে ধেয়ে যায়। কিছুক্ষণ আগেও যেখানে উৎসবের আমেজ ছিল সেখানে নরক গুলজার শুরু হয়। পাকিস্তানিরা প্যাটেলকে রক্তাক্ত দেখে তাকে বুলেট আঘাত করেছে ভেবে পালাতে থাকে। তবে এলাকার সচেতন মুমিনরা, যারা ইউসুফ প্যাটেলকে ভাবতেন তাদেরই একজন, চারিদিক থেকে আক্রমণকারীদের ঘিরে ধরেন। শক্ত সমর্থ পাঠানরা মারামারির চেষ্টা করলেও ক্ষুব্ধ জনগণের কাছে হেরে যায় এবং তাদেরকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। প্যাটেল দুটো গুলি খায়। সৌভাগ্যবশত দুটাই তার হাতে লাগে, কিন্তু তার দুঃসাহসী বডিগার্ড মারা যায়। ক্রাইম ব্রাঞ্চ পর্যায়ক্রমে হাজি মাস্তান, করিম, লালাসহ আরও 11 জনকে গ্রেফতার করে। বোম্বে পুলিশ মাথাকুটেও পাঠানদের উপদ্রব সামাল দেওয়ার কোনোই উপায় খুঁজে পাচ্ছিল না। SB1 শাখা খবর পায় যে শহরে আইয়ুব খান লালাকে দেখা গেছে। স্পেশাল ব্রাঞ্চ ছিল বোম্বে পুলিশ ইন্টেলিজেন্সের শাখা। রানী ভিক্টোরিয়ার আমলে সেটি প্রতিষ্ঠিত হয়েছিল। অনেকের মতে ইন্ডিয়ান পুলিশের সাথে ব্রিটিশ পুলিশ SBকে অধিকতর কাজে লাগাতে পেরেছিল। ব্রিটিশরা বিশ্বাস করত রোগ প্রতিকারের চাইতে প্রতিরোধ ভালো। ইন্ডিয়ান পুলিশের জন্য অবশ্য ক্রাইম ব্রাঞ্চ বা ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বেশি জরুরি। তাদের মূলনীতি ছিল সহজ অপরাধ নিয়ন্ত্রণে রাখা জরুরি এবং অধিকাংশ ইন্টেলিজেন্স তথ্যই ছিল চোখে ধুলো দেওয়ার জন্য। এভাবেই SB ছিল নিগৃহীত এবং তাদের সামান্য কেরানি বা সিটি পুলিশের প্রশাসনিক অঙ্গ হিসেবে রাখা হয়। এদের কাজ ছিল বিদেশি পর্যটকদের তালিকা রাখা আর বোম্বের অবৈধ অধিবাসীদের উপর নজরদারি করা। আইয়ুব ছিল তাদের অন্যতম প্রভাবশালী, শয়তান, ধূর্ত প্রতারক এবং রহস্যময় পাঠান, যাদের সাথে বোম্বে পুলিশের মোকাবিলা হয়েছিল। সে সামান্যতম প্রচারণায় খেপে যেত এবং খুন খারাপির আশ্রয় নিত। একবার তাকে পাগল পাঠান বলায় সে এক লোকের গলা ফাঁক করে দিয়েছিল। পুলিশের ধরাছোঁয়ার বাইরে সে থাকত। কখনো তাকে দেখা গিয়েছে, শোনা গেলে পুলিশ নিশ্চিত থাকত খারাপ কিছু ঘটতে চলেছে। তখনকার দিনে কোনো সাংবাদিকই মাফিয়ার বিরুদ্ধে লিখতে চাইত না। তদুপরি MP আয়ার নামের এক বর্ষিয়ান ক্রাইম রিপোর্টার তার বেপরোয়া আদর্শ দ্বারা চালিত হয়ে নিয়মিতই মাফিয়া সম্বন্ধে লিখতেন, যা ছিল তাদের জন্য অস্বস্তিকর। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াতে প্রকাশিত তার আর্টিকেল ক্রাইম সিন্ডিকেটের সব শাখার পর্দা ফাঁস করে দিয়েছিল। আয়ার, মাস্তান, করিম, ইউসুফ প্যাটেল সহ সে সময়কার অন্যান্য ডনদের কাউকেই ছেড়ে কথা বলতেন না। শেষ পর্যন্ত এই ডনদের সাগরেদরা একত্রিত হয়ে এই দুঃসাহসী সাংবাদিকের মুখ চিরতরে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আইয়ুব খান লালাকে সুপারি দেয়া হয়। আইয়ুব ভেবেছিল আইয়ার থেকে নিস্তার পাওয়ার শ্রেষ্ঠ উপায় হচ্ছে তার মুখ এমনভাবে বন্ধ করা যে তাকে খুন করার জন্য কোনো ডনের দিকেই সন্দেহের তীর আসবে না। সাংবাদিক আইয়ার তার নিজের সাদা অ্যাম্বাসেডর গাড়ি চালাতে পছন্দ করতেন। গাড়িতে কোনো সমস্যা থাকলেও তার ক্যাবে চড়তে অনীহা ছিল। আইয়ুব তার লোককে আইয়ারের গতিবিধির ওপর নজর রাখতে বলে। তারা জানায় যে আইয়ার পুনে ভ্রমণের একটি প্ল্যান করছে এবং সম্ভবত তার অ্যাম্বাসেডরে করে সড়কপথে যেতে হবে। যেদিন আইয়ারের পুনে যাওয়ার কথা সেদিন আইয়ুব এক মেকানিককে পাঠায় এটা নিশ্চিত করার জন্য যে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মুম্বাই পুনে হাইওয়ের খাদে পড়ে অ্যাক্সিডেন্ট যেন হয়। কোনো কিছু সন্দেহ না করে আইয়ার আইয়ুবের পাতা ফাঁদে পা দেন। তিনি যখন বোম্বের উপশহর পানভেলে পৌঁছান তখন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। আইয়ারের গাড়ি গাছের সাথে ধাক্কা খায় এবং মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। 1970 সালে আইয়ার ছিলেন প্রথম সাংবাদিক
যাকে মাফিয়ারা হত্যা করেছিল। এর 41 বছর পর পুলিশের মতে মাফিয়া ছোটা রাজেনের হাত ধরে দিনে দুপুরে পোয়াইতে বিখ্যাত ক্রাইম রিপোর্টার জ্যোতির্ময় দেকে গুলি করা হয়। আয়ারের মৃত্যুর ঘটনার পর পুলিশ উপলব্ধি করে পাঠানরা ক্রমশ আরও উন্মত্ত হয়ে পড়ছে। এমন সময় যদিও নিশ্চিতভাবে বলা যায় না কেন এবং কখন হিন্দি সিনেমাতে মুম্বাই পুলিশকে উপহাসপ্রদ চিত্র হিসাবে তুলে ধরা হয়। দেখানো হতো যে পুলিশ ঘটনা শেষ হওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে যায় কেবল আসামিকে হাতকড়া পরাবার জন্য অথবা সরজমিনে দেখে তদন্ত রিপোর্ট প্রদানের জন্য। ঠিক সেভাবেই কোনোভাবেই পাঠানদের নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না এবং বলিউডের বাণী স্পষ্টভাবেই সব বলে দিচ্ছিল। বোম্বের অভিজাত ওয়ার্ডেন রোড এলাকায় উচ্চবিত্তরা এক অন্য পরিবেশে বাস করতেন। একদাই এলাকা টিলা ছিল। মালাবার হিলের পাদদেশে তৎকালীন মুম্বাইয়ের ব্রিটিশ গভর্নরের আবাস ছিল নেপিয়ার সি রোড। স্বাধীনতার পর মহারাষ্ট্র রাজ্য গঠিত হলে মহারাষ্ট্রের গভর্নর এই সমুদ্রের তীরবর্তী বিস্তীর্ণ বনানীর সৌন্দর্য উপভোগের সুযোগ পায়। 60-এর দশকে হাজি মাস্তানের মতো এক মাফিয়া ডন এই অভিজাত এলাকায় বাড়ি তৈরি করায় প্রতিবেশীদের মধ্যে প্রভাব নিয়ে গুঞ্জন শুরু হয়। বাইতুল শুরুর ছিল ছিমছাম একটি বাংলো। মাস্তান বাংলোর পেছনে তার নিজের জন্য একটি কাঁচের তৈরি আউট হাউস তৈরি করে। 1980 সালের জুলাই মাসে বৃষ্টির স্রোত এক সন্ধ্যায় একদল অতিথি বাংলোর বেগুনি রঙের গৃহসজ্জার সামগ্রীতে সজ্জিত ড্রয়িং রুমে বসেছিল। আপাত দৃষ্টিতে এই আতিথেয়তা সৌজন্যমূলক মনে হলেও বাতাসে ছিল উত্তেজনার গন্ধ। হাজি মাস্তান তার ট্রেডমার্ক আমদানিকৃত 555 সিগারেট খেতে খেতে রুমে পায়চারি করছিল। পরনে ছিল তার চিরাচরিত পোশাক, সাদা শার্টের সাথে সাদা পায়জামা এবং সাদা জুতো। তাড়াহুড়ো করে তার পক্ষ থেকে এই মিটিং ডাকা হয়েছিল। পুলিশ এবং প্রশাসনকে তোয়াক্কা না করার ব্যাপারে সে সব সময় কিংবদন্তি। এটা গ্যাংস্টারদের যেন তেন সমাবেশ ছিল না। একই জায়গায় দুই বিবাদমান মাফিয়া গ্রুপের উপস্থিতি এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি করে। বোম্বে মাফিয়ার ইতিহাসে এটাই ছিল প্রথম। প্রতিদ্বন্দ্বী মাফিয়া সদস্যরা কখনো এক টেবিলে বসেনি এই দিনের আগে। এমনকি তখনও মনে হচ্ছিল যে তারা একজন আরেকজনের দিকে তেড়ে আসবে। প্রথমবারের মতো হাজি মাস্তান পাঠান এবং দাউদ সাবির ইব্রাহিম এই দুটি গ্যাংকে শান্তি প্রতিষ্ঠার চেষ্টায় একই ছাদের নিচে আসতে হয়। মাস্তানের বন্ধু করিম লালা মতান্তরে পাঠান গ্যাংয়ের প্রধানের সাথে ছিল মজিদ কালা, হুসাইন সমজি, দিলীপ আজিজ, হানিফ মাহতারাম আর সর্বব্যাপী জেনাবাই দারওয়ালি, একমাত্র মহিলা যার পুলিশ এবং মাফিয়া উভয় পক্ষের সঙ্গে সখ্য ছিল। সোনার গহনায় ঠাসা জেনাবাই হল এক রহস্যময় মহিলা যার কাছে বোম্বের সব গ্যাংস্টাররাই পরামর্শের জন্য যেত। হাজি মাস্তান তাকে জেনা বেহেন বা বোন বলে ডাকত। দাউদ ইব্রাহিম ডাকত জেনা মাসি বলে। আমিরজাদা, আলমজেব, শাহজাদা ও সামাদ খানের মতো পাঠান গ্যাংস্টাররাও সেখানে উপস্থিত ছিল। ছিল দাউদ ইব্রাহিম, সাবির এবং তাদের আরেক ভাই আনিস। বোম্বে রাস্তাঘাট ছেয়ে গিয়েছিল লাশে। পুলিশ ও গ্যাংস্টারদের রক্তের জন্য হন্যে হয়ে উঠেছিল। পাঠান গ্যাং এবং দাউদ সাবির গ্যাংয়ের মধ্যে সহিংস সংঘর্ষ মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের জন্য হয়ে দাঁড়িয়েছিল দুশ্চিন্তার কারণ। মাস্তান ও করিম লালা এই রক্তপাত দেখে নির্ঘুম রাত কাটাচ্ছিল। যে কোনো একজন পাঠানের মৃত্যু ছিল করিম লালার ক্ষতি। অন্যদিকে দাউদ সাবির গ্যাংয়ের উপর আঘাত হানলে পুলিশ পাঠানদের ধরপাকড় শুরু করত, যেহেতু দাউদ পুলিশের প্রিয় ভাজন ছিল। আবার দাউদের বাবা ছিল ইব্রাহিম কস্কর, ক্রাইম ব্রাঞ্চের পুলিশ এবং দেশপ্রেমিক, যে কিনা আবার মাস্তান এবং করিম লালারও বন্ধু। ইব্রাহিম সেদিন উপস্থিত থাকলেও দোটানায় ছিলেন। তার ছেলেরা বাঘের লেজ নিয়ে খেলছে। রক্তপাত শুরু হলে তা তাদের সবাইকে গ্রাস করে ফেলতে পারে। মাস্তান দাঁড়িয়ে উপস্থিত সবার দিকে তাকিয়ে দৃঢ়স্বরে বক্তব্য শুরু করল। সে বলল, রক্তপাত যে কোনো ব্যবসার জন্য ক্ষতিকর, বিশেষত আমাদের ব্যবসার জন্য। কারণ সরকারের কাছে আমাদের রাস্তার কুকুরের পেশাবের সমান মূল্য নেই। আমরা সবাই মুসলমান, একই ধর্মে বিশ্বাসী। আমাদের প্রতিপক্ষ সরকার
এগুলো সম্পূর্ণ বিপরীত। তাহলে কেন আমরা বোম্বের রাস্তায় নিজেদের মধ্যে মারামারি করে তাদের খুশি করব? একই ধর্মের কথা বলে হাজি মাস্তান সুতা ধরে টান দিল। সাবির বলল, মাস্তান চাচা, আমরা কখনো আগে হামলা করিনি। আমরা জানি আপনারা আমাদের গোত্রের, বলতে গেলে আমাদেরই ভাই, কিন্তু আমাদের সাথে পাঙ্গা নিতে আসলে আমরা তো চুপচাপ বসে থাকতে পারি না। আমির জবাব দিল, তোমরা আমাদের প্রতিপত্তিকে হিংসা করো। শক্তিশালী পাঠান সম্প্রদায় যুগ যুগ ধরে বোম্বে রাজত্ব করছে। আমাদের এই আধিপত্য তোমাদের সহ্য হয় না। দাউদ অনেক কষ্টে তার রাগ দমন করে বলল, একাধিপত্য নাকি ঘোড়ার ডিম? করিম চাচা ও তার পরিবারকে শ্রদ্ধা করে দেখে আমি চুপ ছিলাম, কিন্তু আর কত? আমিরজাদা অন্যদিকে তাকিয়ে বলল, চলো এখন এই রুমে তাহলে ফয়সালা হয়ে যাক। পাঠানরা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে দাউদকে মোকাবেলার জন্য তৈরি হয়ে গেল। মুহূর্তের মাঝেই রুমের পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠল। দাউদ অবিচলিতভাবে বসে রইল। পরিস্থিতি পরিবর্তনের কোনোই ভাবান্তর হলো না। কেবল তার মাথা গরম ভাই সাবিরকে মোকাবেলার জন্য প্রস্তুত মনে হচ্ছিল। দাউদ তাকে হাত দিয়ে থামানোর চেষ্টা করলেও সে উঠে দাঁড়ায়। সবার চোখ ছিল সাবিরের দিকে, সাবিরের দৃষ্টি দাউদের দিকে। দাউদ শান্তভাবে তার চেয়ার থেকে উঠে দাঁড়ালো। সে এক কোনায় দাঁড়ানো মাস্তানের দিকে এগিয়ে গেল, যে তার বাসায় সম্ভাব্য রক্তপাত সম্পর্কে সচেতন। মাস্তানের হাতে সিগারেট ছিল। দাউদ চুপচাপ তার হাত থেকে সিগারেটটা নিল। তারপর হেঁটে ঘরের মাঝখানের টেবিলের কাছে অ্যাস্ট্রে যেখানে রাখা আছে ওখানে এসে দাঁড়ালো। অ্যাস্ট্রেতে ফেলার পরিবর্তে সে সিগারেটের জ্বলন্ত মাথা তার হাতের তালুতে টিপে নিভে ফেলল। শান্ত মাপা স্বরে সে বলল, আমরা জানি কিভাবে আগুন নিয়ে খেলতে হয় এবং কখন সেটা খালি হাতে চাপা দিতে হয়। আমাদের কোনো প্রচারণা বা চ্যালেঞ্জের দরকার নেই। সাহসের অভাবে নয়, বরং বড়দের প্রতি শ্রদ্ধা আছে বলেই আমাদের হাত পা বাঁধা ছিল। আমরা নিজেদের উপর আঘাত সইতে পারব, কিন্তু আমাদের সম্মানের উপর নয়। দাউদের এই বলিষ্ঠ বক্তব্য এবং তার বাচনভঙ্গি রুমের সবার মাঝে প্রশংসার ঢেউ তুলে দেয়। আমিরজাদা এবং আলমজেব রাগে টকবক করলেও তাদেরকে সুনিপুণভাবে উপেক্ষা করা হয়। তারা আর তাদের নির্বুদ্ধিতার বহিঃপ্রকাশ ঘটাতে চায়নি। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চুপচাপ বসে পড়ল দুজন। দাউদ রুমের সবার চোখের দিকে তাকিয়ে দেখছিল। করিমলালা তার ভারী পাঠানি টানে হিন্দিতে বললেন, বাবা, এইসব এখন শেষ করো। হাজি মাস্তান, যে কিনা তার শুভেচ্ছা বক্তব্যের পর একটা কথাও বলেনি, শেষ পর্যন্ত বলে উঠল, আমার মনে হয় আমাদের ভেদাভেদ ভুলে এবং আল্লাহ ও কুরআনের স্বার্থে শপথ নেওয়া উচিত যে আমরা একে অপরকে টার্গেট করা থেকে বিরত থাকব, রক্তপাত আর নয়। দাউদ ও সাবির মাথা নাড়ল। করিমলালা ও ইব্রাহিম অভয়ের হাসি দিল। রহিম চাচা উঠে ছেলেদের একজনকে কোনার টেবিল থেকে কুরআন শরীফ এনে ঘরের মাঝখানে মেহগনি তৈরি টেবিলের উপর রাখতে বলল। রহিম বলল, চলো আমরা সবাই শপথ নেই। দাউদ ও সাবির প্রথমে তাদের হাত কুরআনের উপর রাখল। অন্যরাও তাদের অনুসরণ করল। তারা বিড়বিড় করে শান্তিপূর্ণভাবে কোনো ধরনের সংঘাত ছাড়া থাকার অঙ্গীকার করে। আর এভাবেই ডংরি থেকে বহু দূরে কৌশলে হাজি মাস্তান এক ঐতিহাসিক চুক্তির বাস্তবায়ন করল। এই যুদ্ধবিরতির উদ্দেশ্য ছিল পাঠান ও সাবির গ্যাংয়ের ক্ষমতার লড়াই ও রক্তপাত বন্ধকে নিশ্চিত করা। তারা নিজেদের এলাকা চিহ্নিত করে নেবে এবং এই চুক্তি লঙ্ঘন থেকে বিরত থাকবে। চুক্তি সম্পন্ন হওয়ায় এখন সময়টা ছিল উৎসবের। চা বিস্কুট পরিবেশনা করা হয়, এমনকি হালকা পাতলা হাসি ঠাট্টাও চলে। হাজি মাস্তারের জন্য এটা ছিল বিশাল এক জয়। আর করিমলালা এবং ইব্রাহিম কস্কর তাদের ছেলে মেয়েদের নিরাপত্তার কথা ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। কক্ষে উপস্থিত থাকা আমির আলমজেবের জন্য এই চুক্তির মানে ছিল তারা তাদের দলকে শক্তিশালী করে প্রতিপক্ষকে অসতর্ক অবস্থায় ধরতে পারবে। দাউদ ও সাবির চুক্তি মেনে নিতে মানসিকভাবে প্রস্তুত থাকলেও কিছুটা চিন্তিত ছিল। বোম্বে আন্ডারওয়ার্ল্ডের সব কর্মের পেছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে। যে কোনো পরিস্থিতিতে ভবিষ্যৎ চিন্তা করার ক্ষমতাই তাদের অন্যদের থেকে আলাদা করে রাখত। হাজি মাস্তানের এই মিটিং আয়োজনের পেছনে তার নিজস্ব এজেন্ডা ছিল। দীর্ঘদিন ধরে সেন্ট্রাল মুম্বাইয়ের কাছে বেলাশিস রোডে সে একখণ্ড জমি দখল করে রেখেছিল। এই জমির মালিক ছিল
চিলিয়াস নামের এক গুজরাটি মুসলিম গোত্রের, যারা এসেছিল গুজরাটের বনসকণ্ঠ জেলা থেকে। চিলিয়াসরা ছিল নিজেদের ও নিজেদের সম্পত্তি রক্ষার প্রতিজ্ঞাবদ্ধ, তুলনামূলক হিংস্র এক গোত্র। সবাই জানত মাস্তানের টাকা থাকলেও পেশি শক্তি ছিল না, তাই আজ পর্যন্ত সে তাদের মুখোমুখি হয়নি। কিন্তু দাউদ এবং পাঠানদের মাঝে ঐক্য সৃষ্টি করার কারণে সেটা এখন তৈরি হয়ে যায়। সে জানত দাউদ ও পাঠানদের সম্মিলিত শক্তি তাকে ক্ষমতার চূড়ান্ত শিখরে আসীন করবে এবং দুই গ্যাংয়ের বোঝাপড়ায় ত্রাতার ভূমিকা পালন করায় সে তাদের কাজেও লাগতে পারবে। শান্তি চুক্তির কিছুদিন পরে সে তার বেলাসিস রোডের সমস্যা সম্পর্কে অবহিত করে। পাঠান এবং দাউদ গং অধিবাসীদের সাথে দেখা করে জমি খালি করতে হুমকি দেয়। মারামারি শুরু হলে চিলিয়াসরা বীরত্বের সাথেই লড়াই করে, কিন্তু তারা দুই গ্যাংয়ের সম্মিলিত শক্তির কাছে খুব শীঘ্রই নতি স্বীকার করে এবং তারা তাদের জমি হারায়। হাজি মাস্তান সেখানে এক বিশাল বহুতল ভবন তৈরি করে এবং গর্বের সাথে তার নাম রাখে মাস্তান অ্যাপার্টমেন্টস। এভাবেই মুম্বাইয়ের সবচেয়ে বড় ডনে পরিণত হন হাজি মাস্তান।